যাচ্ছে? জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের কিনোট স্পিকার এবং সঞ্চালক অন্যান্য যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সময় উপযোগী। আমরা এক কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, কালাতিপাত করছি, লকডাউন চলছে, বন্দী আছি। প্রত্যেক দিনই লাশের সারি দেখতে পাচ্ছি। মানুষ ভয়ে আতঙ্কিত আছে, ঘরে বন্দী আছে। যারা দিনমজুর আছে তাদের ইনকামের সমস্যা আছে। এই যে লকডাউনের অবস্থা, যে ভাইরাস আউটব্রেক, এটার ব্যাপক প্রভাব আছে সব দিকে। একটা বিশেষ প্রভাব আছে আমাদের মনের উপর, সাইকোলজিক্যাল ইফেক্ট। আমাদের মনে যে বিষণ্ণতা, যে ডিপ্রেশন আসে, যে চিন্তা ভাবনা, দুশ্চিন্তা আসে, এই ডিপ্রেশন সম্পর্কে আজকে আলোচনা, এবং এটা আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী। যারা অর্গানাইজ করেছে ডক্টর আনিস এবং অন্যান্য যারা আছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যারা আজকের কিনোট স্পিকার আছে, মনস্তাত্ত্বিক, মনের দিক দিয়ে বিশেষজ্ঞ, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি এই ফিল্ডের লোক না, তবু আমি দু একটা কথা বলতে চেষ্টা করি যেহেতু বলা হয়েছে। আসলে প্রত্যেকটা বিষয়েরই দুইটা প্রভাব পড়ে আমাদের উপর, একটা হলো দৈহিক আর একটা হলো মানসিক। মানসিক প্রভাবটা হলো সাইকোলজিক্যাল। আজকের যে বিষয়টা হলো ডিপ্রেশন বিকজ অফ দি কোভিড-19, এটা হলো মানসিক একটা প্রভাব, ডিপ্রেশন আসে। এই অবস্থায় ডিপ্রেশন আছে কয়েকটা কারণে। একটা হলো যে আমরা দুশ্চিন্তায় থাকি যে কখন আক্রান্ত হয়ে পড়ি, এখান থেকে ডিপ্রেশন আসে। এরপরে আরো ভয় থাকে যে যদি আক্রান্ত হয়ে পড়ি তাহলে তো মরতে হবে, নির্ঘাত মৃত্যু। ডিপ্রেশনের আরেকটা কারণ হলো এই যে যদি কিছু হয়ে যায়, আক্রান্ত হয়ে পড়ি, তাহলে তো আমার ফ্যামিলির সবচেয়ে প্রিয় ব্যক্তিটাও আমার কাছে থাকবে না। যখন মারা যাব তখন কেউ দেখতে আসবে না, জানাজা দিতেও আসবে না। এই নানান চিন্তায় আমাদের মনে ডিপ্রেশন থাকে, মনস্তাত্ত্বিক একটা বিষণ্ণতা থাকে। এই বিষণ্ণতা স্বাভাবিক, আমরা মানুষ, আমাদের মন আছে, আবেগ আছে, চিন্তা চেতনা আছে, ভাব আছে। তো এই অবস্থার মধ্যে এই বিষণ্ণতা আসা স্বাভাবিক। তো এই অবস্থার মধ্যে কি করণীয় এবং কিভাবে এটা উত্তরণের চেষ্টা করা যায়, উত্তরণটা সম্পূর্ণ আমাদের হাতে না, কিন্তু কিভাবে চেষ্টা করা যায় সে ব্যাপারে যারা মনস্তাত্ত্বিক আছেন তারা বলবেন। তো আমি এই দু একটা কথা বলি, যেহেতু এই প্রসঙ্গেই আজকের এই অনুষ্ঠান। তো আমি চিন্তা করি যে এটার দুই ধরনের উত্তরণের চেষ্টা হতে পারে। একটা হলো পজিটিভ অ্যাকশন, যে পজিটিভ অ্যাকশন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মনোবল বৃদ্ধি পাবে, বিষণ্ণতা অনেক কমে যাবে, ডিপ্রেশন কমে যাবে। আর একটা হলো নৈতিক, আদর্শিক এবং বিশ্বাসগত দিক, সেটাও বিষণ্ণতাকে লাঘব করতে অনেকটা সাহায্য করবে। কারণ আমরা যে যেখানে আছি সবার মধ্যেই একটা বিশ্বাস নিয়ে থাকি, সেই বিশ্বাসটা আমাদের হার্টের মধ্যে অত্যন্ত সুদৃঢ়ভাবে গ্রথিত আছে। তো সেটাকে যদি ইউজ করতে পারি তাহলেও বিষণ্ণতা লাঘবের একটা চেষ্টা হতে পারে। আমি পজিটিভ অ্যাকশন দিকে যাই।
পজিটিভ অ্যাকশন হলো আমরা যদি আক্রান্ত না হওয়ার ব্যাপারে যে সমস্ত নিয়মগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে দেওয়া আছে, আমাদের দেশের কর্তৃপক্ষ যেগুলো দিয়েছেন, সেগুলো যদি মেনে চলি, যেমন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, বাইরে না গিয়ে যদি সম্ভব হয় বাইরে না গিয়ে ঘরে থাকি, এবং বাইরে গেলে মাস্ক পরি, এটা যদি এই নিয়মগুলো যদি আমরা মানি, তাহলে আমার মনের একটা বল সৃষ্টি হবে, মনোবল, যে এই ভাইরাস থেকে আক্রান্ত হওয়া না হওয়ার জন্য যে সমস্ত অবলম্বন সেটা গ্রহণ করেছি, খুব সম্ভব আমি বেঁচে থাকতে পারবো। এটা শুধু মনোবল না, এটা বাস্তবেও এই আক্রমণ থেকে বেঁচে থাকার একটা উপায়। আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা যারা নাকি মনস্তাত্ত্বিক আছেন তারা করবেন, আমি শুধু সংক্ষেপে যাচ্ছি। 2 নম্বর হলো যে এখান থেকে বাঁচার, এটা থেকে বাঁচার এবং যদি আক্রান্ত হই তাহলে সেখান থেকে রক্ষা পাওয়ার একটা প্রধান উপায় হলো যে একটা দেহের ইমিউনিটিকে বৃদ্ধি করা। এটা করার জন্য স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত নিয়ম কানুন বলে দেওয়া আছে সেগুলো একটু চেষ্টা করা। যে এবার এটার জন্য বলা হয়েছে যে খাবারের কতগুলো নিয়ম দেওয়া আছে, এক্সারসাইজের নিয়ম দেওয়া আছে, এরপরে ব্রিদিং এক্সারসাইজের দেওয়া আছে, চা গরম পানি দিয়ে গার্গল করা, ভাপ নেওয়া পানির, এগুলো যে নিয়মগুলি বলা আছে সেটা যদি করি তাহলে এই সংক্রমণের সম্ভাবনা কিছুটা হয়তো কমবে এবং সেখান থেকে আমাদের মনোবল বৃদ্ধি পাবে। এই ডিপ্রেশনকে দূর করার জন্য মনোবল বৃদ্ধি করা দরকার, এগুলি করলে মনোবল বৃদ্ধি পাবে এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সহায়ক হবে। 3 নম্বর হলো যদি আক্রমণ হয়েও যায় তাহলে একটা কথা মনে রাখতে হবে যে আক্রান্ত সবাই কিন্তু মারা যায় না। আমি প্রথম বলেছি যে আমাদের যে ডিপ্রেশন হয় সেটা একটা কারণ থেকে, যে এটা সংক্রমণ মানে হলো মৃত্যু, নির্ঘাত মৃত্যু, এটা ঠিক না। এটা অ্যাবাউট 1%, 1 পয়েন্ট সামথিং এটা মৃত্যু হয়। আর অনেকেই চিকিৎসা ছাড়াই ঘরে বসেই ভালো হয়ে যাচ্ছেন। কাজে এটা এমন ডিপ্রেশনের কোনো কারণ নেই যে আমরা যদি আক্রান্ত হই তাহলে সঙ্গে সঙ্গে মৃত্যু, নির্ঘাত মৃত্যু, এরকম চিন্তা কোনো কারণ নেই। আমরা যদি যে কয়েকটা পজিটিভ অ্যাকশনের কথা আমরা বললাম, যেটা বলা হচ্ছে কর্তৃপক্ষ থেকে, এটা যদি আমরা গ্রহণ করি, অবলম্বন করি, তাহলে আমাদের মনে একটা বল সৃষ্টি হবে যে এটা হয়তো আমরা এই আক্রমণ থেকে, সংক্রমণ থেকে বাঁচতে পারবো। আর যদি হয়েও যায় তখন হয়তো মৃত্যুর একবারে যাতনা সহ্য করতে হবে না। তখন মনে বল আসবে, মনে বল আসা মানে ডিপ্রেশন কমে যাওয়া। এটা হলো পজিটিভ অ্যাকশনের কথা আমি বললাম। এরপরে আসে যে বিশ্বাসগত দিক। মানুষ যেখানে থাকুক, জঙ্গলেও যদি থাকে, সেখানে থেকে জঙ্গলে যদি কেউ থাকে যার সাথে সামাজিক কোনো মানুষের কোনো যোগাযোগ হয় না, দেখা যাবে সেও একটা কোনো বিশ্বাস করে থাকে যে একটা সুপার ন্যাচারাল কিছু একটা আছে, গড আছে, তার কাছে আত্মাহুতি দেয়, তার কাছে তার উপাসনা করে, পূজা করে, ইবাদত করে, যেটাই বলি আমরা সেটা করে, এবং যখন বিপদ আসে তার কাছে চায়। এটার সম্পর্ক হলো মানুষের আত্মার সাথে, বিশ্বাসের সাথে, যেটা সম্পর্ক হলো মানুষের মনের সাথে। এখন এই সংক্রান্ত ব্যাপারে কতগুলো ব্যাপার আমি বলি। আমরা এই আক্রান্ত হওয়ার আগেই যখন নাকি মনের এই খারাপ অবস্থা আছে তখনই আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। যারা নাকি মুসলমান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন কোনো মহামারী আসে, বিপদ আসে, তখন আল্লাহর কাছে দোয়া করো। আমরা ফেসবুকেও দেখি যে এই মহামারীর সময় যে কি কি দোয়া করতে হবে, এই দোয়াগুলো যদি করি তখন আমাদের উপর আল্লাহর উপর একটা আস্থা থাকবে যে আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করবেন। কারণ মানুষের সব দোয়াই কবুল হয়, এবং দোয়া এমনভাবে করতে হবে যে আল্লাহ তাআলা আমার এই দোয়া অবশ্যই কবুল করবে। দোয়া কবুলের বিভিন্ন ধরন হয়, একটা ধরন হলো যেটা চাই সেটাই আল্লাহ দেন, আর না হলে এটার পরিবর্তে তার চেয়ে বেটার কিছুটা দিয়ে দেন। তো যে দোয়া করবো সেটা অবশ্যই কবুল করবেন,
এই বিশ্বাস যদি থাকে, আস্থা থাকে, তাহলে আমাদের মনে অনেকটা বল সৃষ্টি হবে যে আমাদের তো অভিভাবক একজন আছেন আল্লাহ, যিনি আমাদেরকে দেখবেন, তার সাথে তো আমি পেশ করলাম আমার আর্জিটা। দিস ইজ ওয়ান অফ দ্য থিং, যে বিশ্বাসগত দিক। বিশ্বাসগত দিক আরেকটা হলো এই যে মৃত্যু না এলে মৃত্যু আসবে না। এটা একটা ছোট্ট কথা, কিন্তু অনেক বড় কথা। কোরআন শরীফে বলা আছে, ওমা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়ালা ইয়াস্তাগফিরুন। এটা অর্থ হলো এই যে কোনো মানুষ তার মৃত্যুকে 1 মিনিট ত্বরান্বিত করতে পারবে না এবং 1 মিনিট বিলম্বিত করতে পারবে না। তার মানে যখন মৃত্যু লেখা আছে তখন মৃত্যু হবে, আগেও না পরেও না। কাজেই এই চিন্তার কোনো কারণ নেই যে আমার মৃত্যু এখন ছিল না, কিন্তু এই ভাইরাস আসার কারণে আমার মৃত্যু হতে পারে। যদি সংক্রমণ হয়েও যায়, তাহলে একবার পাগল হয়ে যাওয়া যে কিভাবে কি করব, কিভাবে না, আমি তো মরে যাব তো মরতে হবে সবাইকে। যদি এখন মৃত্যু থাকে তাহলে মৃত্যু হবে, নাহলে আসবে না মৃত্যু। দ্যাট ইজ ফর শিওর। তো এই জিনিসটা যদি আমরা মনে আনতে পারি, বিশ্বাসটা কোরআনের উপর যদি বিশ্বাস থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে, তাহলে আমাদের ডিপ্রেশন অনেকটাই কমে যাবে। যে আমরা যদি মৃত্যু না থাকে তাহলে তো মরবো না, আর যদি মৃত্যু থাকে তাহলে এই সংক্রমণ ছাড়াও অন্যভাবে আমাদের মৃত্যু হবে। ডিপ্রেশন কিন্তু এখান থেকে 50% নাই। আমি মনে করি যে এই বিষয় যদি আনতে পারি। এরপরে হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। কোরআন শরীফে একটা আয়াত আছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাইহি ফাহুয়া হাসবুহ। যে নাকি আল্লাহর উপর ভরসা করে সেই তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর যে ভরসা করবে সেই তার জন্য যথেষ্ট। মানে ডাক্তারও দরকার নাই, মানুষের সেবাও দরকার নাই, আল্লাহ যথেষ্ট। এতটুকু আস্থা নিয়ে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি এবং আল্লাহর পর সাবমিট করে দেই, হে আল্লাহ, এই বিপদ এসেছে, আমি তোমার উপর আত্মসমর্পণ করলাম, তুমি যা ইচ্ছা তা করো, আমি রাজি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিলে যে আল্লাহ যা করেন তাই হবে, এর বাইরে কিছু হবে না, তখন এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না। এই মনের শান্তিটা আমাদের ডিপ্রেশনকে দূর করে রাখবে। এরপরে আরেকটা কথা হতো যে ডিপ্রেশন দূর করার আরেকটা জিনিস হলো এই যে যখন মানুষের কোনো বিপদ আসে তখন দুইটা কারণে আসে। একটা কারণ হলো যে সে অপরাধ করেছে, সে অপরাধের কিছুটা শাস্তি আসছে। এটা কোরআন শরীফে স্পষ্ট আছে যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন যে সে যে কর্ম করেছে তার কিছুটা শাস্তি, কিছুটা ফল তাকে যেন ভুগতে পারে। আরেকটা হলো এই যে কোনো মানুষ যদি খুব ভালো হয়, তাকে বিপদ দিয়ে, পরীক্ষা দিয়ে তাকে মর্যাদায় অনেক উপরে নিয়ে যান আল্লাহ। তো এটা তো নবীদের ব্যাপার, অনেক নেককার লোকদের ব্যাপার, মানে আমরা হয়তো এটা অনেকে চিন্তা করতে পারি না। কিন্তু আমাদের এটা চিন্তা করা দরকার আছে যে এই যে বিপদ, সাধারণ বিপদ আছে, সেখান থেকে স্পেসিফিক আমার উপরে বিপদটা আসতে পারে। এটা আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো খারাপ কাজ করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিই, হে আল্লাহ, আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, মানুষের ক্ষতি করেছি, এই জন্য তো এই শাস্তিটা আসতেই পারে, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই কমিটমেন্ট আল্লাহর কাছে করা যে হে আল্লাহ আমি এই পাপ করেছি, আর করব না, এই কমিটমেন্ট করা, অঙ্গীকার করা, এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, হে আল্লাহ আমি যেন আমার অঙ্গীকার রক্ষা করতে পারি সে তৌফিক দান করো, এবং নিজের চেষ্টা করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনেও আছে যে ইন্নাল হাসানাতা ইউযিবনা সাইয়্যাত, যে তোমরা ভালো কাজ বেশি বেশি করে ফেলো, তাহলে তোমাদের অপরাধগুলি ক্ষমা হয়ে যাবে। তো আমাদের এই অন্যায় অপরাধ থেকে একটা হলো ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, আর বেশি বেশি ভালো কাজ করা, বেশি বেশি ভালো কাজ, এই কাজটা যদি করি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং জীবন পরিবর্তন হয়ে গেলে আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তখন মনে অটোমেটিক্যালি শান্তি আসবে। মনে শান্তি আসা মানে ডিপ্রেশন দূর হওয়া।
তো আমি কিছু কথা বললাম, যে একটা পয়েন্ট, যে আমাদের মনে ডিপ্রেশন, বিষণ্ণতা আছে। আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো এখান থেকে উত্তরণের কিছুটা চেষ্টা করতে পারবো, এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা তো অনেক অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, এবং বিপদ থেকে আমাদেরকে, এই বাংলাদেশকে, এই গোটা মানবতাকে তুমি রক্ষা করো, এবং আমাদেরকে সুপথে পরিচালিত করো, যেন আমরা শাস্তির উপযোগী না হই। আমরা সবাই নিরাপদ থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে আজকের এই সেমিনার উদ্বোধন করার জন্য। এখন আমাদের সাথে অংশ নিচ্ছেন নুরুস সাদাত, সিনিয়র সাইকোলজিস্ট, এরপরে আমেনা খাতুন, উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিআরপি ঢাকা। তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা প্রোগ্রামটা শুরু করা মানে ওনাদের বক্তব্য শোনার আগে আমাদের একজন স্টুডেন্ট কোভিড-19 এর মধ্যে আক্রান্ত হয়েছিল। উনি বেশ মেন্টাল ডিপ্রেশনে চলে গেছিল। আল্লাহ পাক তাকে অনেক সুস্থ করেছে। তার কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পরে তার মেন্টাল অবস্থাটা কি পর্যায়ে ছিল সেটা আমরা তার কাছ থেকে একটা অভিজ্ঞতা স্বরূপ আমরা শুনতে পারি, যে মেন্টাল ডিপ্রেশনে তারা কতটা হ্যাজার্ড ফিল করেছিল। ইব্রাহিম কাইয়ুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার ভিডিওটা অন করতে হবে। জি জি জি, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম কাইয়ুম। আমি এশিয়ান ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলছি। আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করি 54 ব্যাচে। তো যদিও আমি অনেকদিন থেকে আইসোলেশনে আছি, খুব প্রয়োজন ছাড়া বাইরে যায়নি। দেখা যাচ্ছে খুব বাজার করা বা এসব কারণে খুব কম মানুষের সাথে মেশা হয়েছে। আর যেহেতু এই আইসোলেশনে কোনো ভার্সিটি নেই বা ইয়েও ছিল না, কাজকর্ম বন্ধ ছিল, যে কোথাও যাওয়া হয়নি, তারপরেও যে কোনো ভাবে এত সাবধানে থাকার পরও আমি কোভিডে আক্রান্ত হই, এবং আমার ফ্যামিলির মেম্বার আরো 2 জন, আমার বাবা মা, তারাও আক্রান্ত হয়। তো আমার বয়স কম হলেও আমি আর একটু সিভিয়ার অবস্থা হয়ে যায়। আমার নিউমোনিয়া হয় এবং লাংসে খুব বেশি ধরনের ইনফেকশন হয়। তো এখান থেকে আমি পরে হসপিটালাইজড হতে হয় আমাদের সবারই। তো শেষ পর্যন্ত আমার ইনফেকশন অনেকটা কমে যায়, কিন্তু আমি যখনই নেগেটিভ হয়ে বাসায় আসি আমার আবার শ্বাসকষ্ট শুরু হয় এবং আমার অক্সিজেন লেভেল কমে যায়। পরে আমি নেগেটিভ থাকা অবস্থায় আবার হসপিটালে ভর্তি হতে হয়। পরে টেস্ট করে জানতে পারি আসলে আমার ডিপ্রেশন, যেটা মানে পিটিএসডির কারণে এটা হয়েছে। তো কোভিডটা যতটা ক্ষতি করতেছে, মেন্টাল ডিপ্রেশনটা আসলে এর থেকে কম ক্ষতি করতেছে না। এটা আর কি। তো এটা ম্যানেজ করা অত্যন্ত জরুরি। আর ওটার কারণে আমার এখনো সাফার করতে হচ্ছে। আমিও এখনো ডক্টরের কনসালটেন্সির আন্ডারে আছি এবং নিয়মিত মেডিসিন নিতে হচ্ছে। সো আসলে আমি খুব বেশি কিছু বলার নেই। তো এই টাইমে আর কি, যেহেতু এই সময়টা সবারই পার করতে হচ্ছে কোনো না কোনো ভাবে, সো আমার মনে হয় যদি একটু যেহেতু এখানে স্পেশালিস্ট আছে, ওনারা হয়তো আরো ভালো বলতে পারে কিভাবে এটা ম্যানেজ করা যায় বা কিভাবে এটা প্রিভেন্ট করা যায়। তবে এটা আমাকে বেশ ভোগাচ্ছে, কোভিডটা অনেক ভুগতে হয়েছে, যেহেতু আমি একটু সিভিয়ার অবস্থায় ছিলাম এবং হসপিটালাইজড হতে হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কি। ধন্যবাদ ইব্রাহিম কাইয়ুমকে, তার অভিজ্ঞতা শেয়ার করলেন। এখন আমরা কিনোট স্পিকার নুরুস সাদাত, সিনিয়র সাইকোলজিস্ট, নিলয় গ্রুপ, ঢাকা, এবং আজকের আরেকজন আমাদের কিনোট স্পিকার আমেনা খাতুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিআরপি ঢাকা। তাদের সাথে আমরা বক্তব্য আকারে আমরা কোনো
কিনোট স্পিকিং নিব না, আমরা নিতে চাচ্ছি একেবারেই অভিজ্ঞতা এবং প্রশ্নোত্তর পর্বের মতো ওই ধরনের একটা আমরা প্রোগ্রাম সাজাচ্ছি। প্রথমে আমরা হইতেছে দুইজন কিনোট স্পিকারের সাথে সাইকোলজিস্টের সাথে আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলবো, কতগুলি প্রশ্ন করব, তাদের কাছে উত্তর নেব। এরপরে আমরা দর্শক শ্রোতা যারা আছেন তারা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। এর মাধ্যমে আমাদের প্রোগ্রামটা 1 ঘন্টা আমাদের কন্টিনিউ করব। 1 ঘন্টার বেশি কোনোভাবেই হবে না, কারণ আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি ফাইনাল পরীক্ষার প্রস্তুতি চলছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই ব্যস্ত, সেহেতু প্রোগ্রামটা আমরা 1 ঘন্টার বেশি অতিক্রম করব না। প্রথমে আমি সাইকোলজিস্ট নুরুস সাদাতের কাছে চলে যেতে চাই। এই যে আমাদের সাথে কথা বললেন আমাদের একজন শিক্ষার্থী, উনি মেন্টাল ডিপ্রেশন, উনি বলছেন যে যতটা না করোনা ক্ষতি করছে এর চাইতে বেশি ক্ষতি করছে মেন্টাল ডিপ্রেশন মানুষের। এটা কোভিড-19 এর পরে সারা বিশ্বের আমরা যদি 750 কোটি মানুষই কিন্তু কোভিড-19 এর দ্বারা আক্রান্ত, কোনো না কোনো ভাবে তারা লকডাউনের ভিতর আছে। এর মধ্যে মোটামুটি সকল বয়সের মানুষই কোভিড-19 এর দ্বারা মেন্টাল ডিপ্রেশনে চলে গেছে, কারণ তার স্বাভাবিক জীবনযাত্রার সাথে সে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছে না। এমত অবস্থায় আপনি কোভিড-19 চলাকালে আপনি মেন্টাল ডিপ্রেশনকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? জি, নুরুস সাদাত। থ্যাংক ইউ আজকের উপস্থাপক, এবং ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চমৎকার একটি আয়োজনের জন্য। আমরা এই কোভিড আসার পরে বা করোনার সময়ে আমরা অনেক বেশি গুরুত্ব দিই আমাদের ফিজিক্যাল স্ট্যাটাসকে, ফিজিক্যাল হেলথকে, কিন্তু মেন্টাল হেলথকে নিয়ে আমরা আসলে খুব বেশি আমরা কথা বলি না। তো এই কারণে স্পেশালি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাবো। আজকের প্রধান অতিথি অত্যন্ত চমৎকার ভাবে, আমি যখন এই আলোচনায় আসছিলাম, আমি যে প্রস্তুতি নিয়েছিলাম, আমার মনে হচ্ছে যে আমার প্রস্তুতিটা ভিসি স্যার একদম সংক্ষেপে, মানে একদম সামারিটা উনি প্রেজেন্ট করে গিয়েছেন। তারপরে আমি চেষ্টা করব, স্যার বলেছেন যে আমরা ব্যাখ্যা করব, তো দেখি আমরা কতটুকু ব্যাখ্যা করতে পারি আপনাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে কতটুকু মিট আপ করতে পারি। আমাদের সামনে যখন করোনা আসলো মানে কি আসলে শুধু করোনা আসলো? আমাদের মাঝে কিন্তু অনেক ধরনের ডিসঅর্ডার বিভিন্ন সময়ে আসে, প্যান্ডামিক আসে, বাট এই সময়ে এমন একটা ডিসঅর্ডার আসছে যে ডিসঅর্ডারটা শুধুমাত্র সে তার ডিসঅর্ডার নিয়ে আসেনি, তার ডিসঅর্ডারের চাইতে ডিসঅর্ডারের ভীতিটা নিয়ে আসছে অনেক বেশি। যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি যে আজকে পর্যন্ত সারা বিশ্বে 2 কোটি মানুষ এফেক্টেড হয়েছে। আর যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে 2.5 লক্ষের মতো মানুষ এফেক্টেড হয়েছে। আমরা ধরে নিলাম যে এই সংখ্যাটা 2.5 লক্ষ না, আরো অনেক বেশি, 1 কোটি লোক ধরে নিলাম যে আমরা এফেক্টেড। বাট আমরা কি এই 1 কোটি মানুষ বা 2.5 লক্ষ মানুষ শুধু ভীতির ভিতরে আছি, হতাশার ভিতরে আছি, অস্থিরতার ভিতরে আছি? আমরা আসলে যদি দেখি, প্রত্যেকটা মানুষের কাছে যাই, প্রত্যেকটা মানুষ তার জীবনের যে স্বাভাবিক চলার গতি, সেই জায়গাতে থেমে গেছে। কেন থেমে গেছে? কারণ হচ্ছে এই করোনা আসছে, কিছু মানুষকে পজিটিভ করছে করোনা, কিন্তু করোনার সাথে সে এমন একটা আকৃতি নিয়ে আসছে, এমন একটা সিস্টেম নিয়ে আসছে, মানুষ তার সমগ্র সিস্টেমকে চেঞ্জ করে ফেলেছে। আজকে দেখেন, আমার আপনার সোশ্যাল ডিস্টেন্স, আমরা সব সময় বলি যে তোমরা গ্যাদারিং করো, সোশ্যাল হও। আজকে আমাদেরকে বলা হচ্ছে যে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। তার মানে কি? স্বাভাবিকভাবেই মানুষের ধর্মই হচ্ছে সে সোশ্যাল। আমরা ছোটবেলা থেকেই পড়তে আসছি যে মানুষ সামাজিক জীব। আমি যদি ছোটবেলায়, আমার যখন জন্ম হয়েছে, তখন ফার্স্ট ডে যদি ধরি, তাহলে হয়তো আমি আমার মায়ের কাছে ছিলাম, তারপরে বাবার কাছে ছিলাম, তারপরে আমার ফ্যামিলির কাছে ছিলাম, তারপরে আমি প্রাইমারি স্কুল গেলাম, হাই স্কুল গেলাম। এইভাবে কিন্তু আমার সোশ্যাল বন্ডিং নেটওয়ার্ক 1 থেকে শুরু করে 10 থেকে 100, 1000, লক্ষ মানুষের ভিতরে আমার কিন্তু বন্ডিং তৈরি হয়ে গেছে। আজকে সেই জায়গায় কিন্তু আমরা একটা ব্রেক দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবেই যে কোনো
যে কোনো মুভমেন্টের যখন একটা ব্রেক দেওয়া হয় তখন মানুষটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে। সেই হুমড়ি খেয়ে পড়ার জায়গাটাই আমাদের ভিতরে আজকে যে জিনিসটা তৈরি হয়েছে, যেটা অদেখা, মানুষ যেটাকে দেখছে না, সেই অদেখার নামটাই হচ্ছে কিন্তু মেন্টাল হেলথের জায়গাটা এবং সাইকোলজিক্যাল হেলথের যে জায়গাটা আমরা বলি সেই জায়গাটা। এবং এই মেন্টাল হেলথের বা মেন্টাল ডিসঅর্ডার গুলোর ভিতরে যত ধরনের ডিসঅর্ডার আছে না কেন, তার ভিতরে প্রথম যে ডিসঅর্ডারটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ডিপ্রেশন। কেন আমরা প্রথম ডিপ্রেশন বলছি? ডিপ্রেশন এই জন্যই বলছি যে প্রত্যেকটা মানুষের ভিতরে যখন তার হেলথ কন্ডিশন খারাপ হয়, তার মেন্টাল কন্ডিশন খারাপ হয়, তার ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হয়, তার ইটিং প্যাটার্নে চেঞ্জ আসে, তার স্লিপিং প্যাটার্নে চেঞ্জ আসে, তার কোনো পেইন তৈরি হয়, তার ক্রনিক অথবা সিভিয়ার কোনো পেইন যখন তৈরি হয়, তখন কিন্তু মানুষের ভিতরে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে ডিপ্রেশন। আমরা যদি ডিপ্রেশনকে দেখি যে ডিপ্রেশন আসলে কি, ডিপ্রেশন আসলে একটা স্যাডনেস। ডিপ্রেশনে আমরা কয়েক ভাবে দেখতে পারি। ডিপ্রেশন মানেই কিন্তু ডিপ্রেশন ডিসঅর্ডার নয়, কখনো ডিপ্রেশন ডিসঅর্ডার, কখনো ডিপ্রেশন একটা মেন্টাল স্ট্যাটাস। কি সেই স্ট্যাটাস? সেটা হচ্ছে মানুষের স্যাডনেসের স্ট্যাটাস। কি হয় তখন? সে তার মনের ভিতরে শান্তিটা খুঁজে পায় না, বলে ভালো লাগছে না, মিশতে ইচ্ছে করছে না, বাইরে যেতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না। এই প্রত্যেকটা কথার পিছনে আছে একটা না। তার মানে একটা মানুষের প্রত্যেকটা পজিটিভ জায়গায় একটা নেগেটিভ স্টেটমেন্ট চলে আসে। এই স্টেটমেন্ট চলে আসার নামই কিন্তু ডিপ্রেশন। এবং আহ ধন্যবাদ নুরুল সাদাত স্যার। জি, জি। আপনার কাছে আবারও আসবো, আমরা চলে যেতে আমরা চাই। আজকে কটা পর্যন্ত চলবে একটু বলবেন আনিস ভাই? 9:30 নাকি 9টা? আমরা 9:30 আগে শেষ করবো ইনশাআল্লাহ। জি, ওকে জি, ওকে। আমরা এখন চলে যেতে চাই আমেনা খাতুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিআরপি, ঢাকা। আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা কখন বুঝবো যে মেন্টাল ডিপ্রেশনে আছি? এটা কিভাবে বোঝার কি কি ব্যারোমিটার? যেন এখন আমরা কোভিড-19 এর পরে দেখা যাচ্ছে যে সো মাচ ইয়াং যারা, তারা বেশ ছোট বাচ্চারা ডিপ্রেশনেও যাচ্ছে, আবার বড়রাও ডিপ্রেশনে যাচ্ছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিন্তু বুঝতে পারি না। কিন্তু একটা অসুস্থ হয়ে গেলে কিন্তু বুঝতে পারি, কিন্তু ডিপ্রেশন থেকে কিন্তু অসুস্থতায় চলে যাচ্ছে। তাহলে আমরা কখন বুঝতে পারবো যে একটা মানুষ ডিপ্রেশনে আছে? জি, থ্যাংক ইউ। আপনাকে শোনা যাচ্ছে না? আপনাকে ও সরি, আপনাকে একটু ইয়া করতে হবে, প্লিজ আনমিউট করতে হবে। মিউট আছে, আপনাকে আনমিউট করতে হবে। জি জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যালো, আমেনা খাতুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে একটু দুর্বল নেটওয়ার্কের কারণেই উনি আমাদেরকে ওইভাবে শুনতে পাচ্ছেন না। আমেনা খাতুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আবারও নুরুল সাদাতের কাছে চলে যেতে চাই, পরে আবার আমরা ওনার কাছে আসছি। নুরুল সাদাত স্যার। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন বলুন, আপনি বলুন। জি হ্যালো, জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামটা অনেক সময় উপযোগী একটা প্রোগ্রাম আমি মনে করি। আর থ্যাংক ইউ সবাইকে, হোস্ট যারা আছেন তাদেরকে, যে এখানে আমাদেরকে ইনভাইট করার জন্য। আর মাননীয় ভিসি স্যার অনেক কিছুই বলে গেলেন যেগুলো আসলে জিস্ট ছিল এই প্রোগ্রামের। আমাকে যে প্রশ্নটি করেছেন আসলে সেটা হলো যে কিভাবে বুঝবো যে একজন মানুষ ডিপ্রেশনে আছে, এটাই তো? জি জি। নুরুল সাদাত ভাইয়াও অনেক কিছুই বলে গেলেন ডিপ্রেশনের ব্যাপারে, যে আসলে ডিপ্রেশনটা কিন্তু একটা মেন্টাল স্টেট, উনি বলে গেলেন এরকম কিছু। তো আমরা নর্মালি যেটা বলি যে হ্যাঁ, যে কোনো কিছুকে আসলে ডিপ্রেশন বলে ফেলি। তো আমি তার আগে একটু ক্ল্যারিফাই করব যে ডিপ্রেশন আর মন খারাপ যে ব্যাপারটা, বা ভালো না লাগা বা স্যাডনেসের যে ব্যাপারটা, সেটা। তারপর আমি এটার ডিপ্রেশন আসলে কি মানে সিমটম নিয়ে আসে বা কি থাকলে ডিপ্রেশন বলবো, সেটা আমি বলবো।
নর্মালি মন খারাপ যেটা সেটা কিন্তু এমন একটা অবস্থা যে একদিন বা দুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। মনটা ভালো নেই, নর্মাল কোনো একটা কারণে সেটা ঠিক হয়ে যায়। বাট একটা মন খারাপ যখন দীর্ঘদিন অর্থাৎ 2 সপ্তাহের বেশি স্থায়ী হবে, তখন কিন্তু আমরা তাকে বলবো ডিপ্রেশন। তো ডিপ্রেশন অনেকগুলো সিমটম নিয়ে আসে, যেমন প্রথমত যেটা হবে, প্রথমেই একটা জিনিস যে বেশিরভাগ সময়ই একজন মানুষের মন খারাপ থাকবে। হয়তোবা ঘুম থেকে ওঠার পরে যে সময়টা তখনই এই মন খারাপটা বেশি থাকে। তারপর দিনের মানে যত বেশি সময় অতিবাহিত হয় একটু কমে, বাট আবার এই মন খারাপের জায়গাটা চলে আসে। তারপর যেটা হয়, একজন মানুষ যখন ডিপ্রেশনে পড়ে যায়, লস অফ ইন্টারেস্ট, হ্যালো, তোমার ভিডিও অফ থাকবে। অর্থাৎ যে কোনো কিছুতে ইন্টারেস্ট খুঁজে পায় না একজন ব্যক্তি যখন, তখন বুঝতে হবে তার ডিপ্রেশন হয়েছে। আগে যখন সে হয়তো বা পড়াশোনা করতো কিন্তু এখন পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করতে ইচ্ছে করে না, তখন আবার দেখা যায় অনেক সময় হোপলেসনেস একটা ফিলিংস চলে আসে মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে, তখন এটা ডিপ্রেশনের একটা সাইন আমরা মনে করবো, বা হেল্পলেসনেস যে একটা অবস্থা সেইটা। অনেক সময় ডিপ্রেশনের জন্য মেজর একটা সিমটম আমরা বুঝতে পারি, সেটা হলো যে একজন মানুষের হঠাৎ করে ওয়েট লস অথবা ওয়েট গেইন হবে। অর্থাৎ একজন মানুষ কোনোভাবে ডায়েটিং করেনি বা অতিরিক্ত খায়নি, তারপর দেখা যাচ্ছে তার ওয়েটটা লস হয়েছে অথবা ওয়েটটা বেড়েছে। এটা অবশ্যই তার মূল ওয়েটের 5% হবে 1 মাসের মধ্যে, এরকম। আরেকটা যেটা ডিপ্রেশন আমরা বুঝবো, সোশ্যাল উইথড্রয়াল কিন্তু হবে, যে একটা মানুষ সামাজিক, একটু আগে বলে গেলেন ভাইয়া যে মানুষ সামাজিক জীব, সমাজে আমরা চলতে পছন্দ করি, থাকতে পছন্দ করি, বাট হঠাৎ করে যদি দেখা গেল যে আমার আসলে ভালো লাগছে না, আমি কারোর সাথে মিশতে ইচ্ছে করছে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে না, বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, এইরকম যখন হবে এবং এটা অবশ্যই 2 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হতে হবে, তখন কিন্তু বুঝবো যে এটা ডিপ্রেশন। আরেকটা আসবে, ক্লান্তি আসবে মানুষের মধ্যে অনেক বেশি, অনেক শারীরিক পরিশ্রম হয়নি বাট তারপরেও ক্লান্তি আসবে। আরেকটা সিমটম থাকে ডিপ্রেশনের অনেক বেশি করে, সেটা হলো একটা লস, ফিলিং অফ লস বা ফিলিং অফ গিল্ট, যে সবকিছুর জন্য একটা তার মাঝে একটা কি হবে যে গিল্ট ফিলিং থাকবে, বা নিজের সেলফ এস্টিমটা এত বেশি কমে যাবে যে তাকে মনে হবে মূল্যহীন, এরকম যখন ফিলিংস আসবে, নেগেটিভ চিন্তা ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, তখন আমরা বুঝবো একজন মানুষের আসলে ডিপ্রেশন হয়েছে। আরেকটা যেটা হয় সেটা হলো, অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় বা বয়স্কদের ক্ষেত্রে, যে মেমোরি প্রবলেম হয়, ভুলে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, তখন কিন্তু বুঝতে হবে যে ডিপ্রেশন হয়েছে। এই সবগুলো সিমটম যে একসাথে থাকতে হবে ব্যাপারটা কিন্তু তা না, অনেকগুলো সিমটম যখন একসাথে থাকবে, বেশিরভাগ সিমটম যখন থাকবে তখন, এবং একটা মানুষ যখন বুঝতে পারবে যে আমার ডেইলি লাইফ ফাংশনিং এ হ্যাম্পার্ড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ঠিকভাবে চলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ডিপ্রেশন বলতে পারবো না, সেটা হয়তো বা তখন মন খারাপই থাকবে। কিন্তু যখন আমার ডেইলি লাইফ ফাংশনিং কোনো না কোনো ভাবে হ্যাম্পার্ড হচ্ছে, আমি আমার ফাংশনাল জায়গাটাকে আসলে ওই জায়গায় আমি আমাকে দেখতে পাচ্ছি না যেরকম আমি ফাংশনাল ছিলাম, তখনই আসলে বুঝবো আমার ডিপ্রেশন হয়েছে। আচ্ছা ম্যাম, এইরকম। আমি এই ক্ষেত্রে একটু আপনার প্রশ্নটা আরেকটু আমি অ্যাড করতে চাই। জি জি জি। বয়সভেদে ডিপ্রেশনের মানে লক্ষণ তো ভিন্ন হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ডিপ্রেশনের সিমটম এগুলো ওভারঅল যেগুলো বললাম সেটা কিন্তু ওভারঅল, বাট বয়স ভেদে এবং জেন্ডার ভেদেও কিন্তু আসলে একটা পার্থক্য হতে পারে। যেমন ছোট যারা, তারা কিন্তু আসলে মন খারাপ কি জিনিস এটা কিন্তু বোঝেই না। হ্যাঁ, তখন দেখা যায় কি ছোট, বিশেষ করে আমরা যদি বলি অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত, যে হচ্ছে টিনেজার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের সিমটম গুলো এরকম হয় যে তারা মন খারাপটা বুঝতে পারে না, তারা বুঝতে পারে তাদের মন খারাপের এক্সপ্রেশনটা তারা করে কিভাবে, রাগের মাধ্যমে, অনেক বেশি রেগে যাবে, ইরিটেবল মুড হবে তাদের, যে তারা খুব খিটখিটে হয়ে থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গার মানে রাগের যে ব্যাপারটা সেটা অনেক বেশি থাকে, অনেক অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিন্তু তারা শো করবে। এটা হলো যারা ছোট বা টিনেজার এরকম একটা সময়ে। আবার দেখা যায় যে যারা অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হয়। যেমন ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেরা নর্মালি কিন্তু ডিপ্রেশনের প্রকাশটা মন খারাপ দিয়ে করে না, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় তারা যেটা করে প্রকাশটা হয় তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মাধ্যমে বা রেকলেসনেস বিহেভিয়ারের মাধ্যমে। তারপর দেখা যাচ্ছে হয়তো বা তারা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে, ফ্যাটিক তাদের মধ্যে চলে আসছে একজন ছেলের মধ্যে,
তখন কিন্তু বুঝতে হবে ডিপ্রেশন। আবার যেটা হয় ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি, সেটা হলো সোশ্যাল উইথড্রয়াল। ফ্যামিলি রিলেশনশিপে যখন প্রবলেম আসবে, ফ্যামিলি রিলেশনশিপটা ভালো থাকবে না, তখন বুঝতে হবে তাদের ডিপ্রেশন হয়েছে। বা সামাজিক যে কর্মকাণ্ড করতো সেটা কিন্তু তখন তারা করতে পারবে না। আবার মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এরকম যে মেয়েদের আবার ইমোশনাল লেভেল থেকে তারা ডিপ্রেশনটা কিন্তু প্রকাশ করে বা প্রকাশ আসলে হয়ে থাকে। যেমন মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, তারা খুব বেশি হয়তো বা কান্নাকাটি করে। ডিপ্রেশনের কিন্তু অনেক বড় একটা সাইন মেয়েদের জন্য, সেটা হলো কান্নাকাটি করা। প্রোফাউন্ড লেভেলের গিল্ট থাকে তাদের মধ্যে, বা স্যাডনেসটা এত বেশি থাকে যে তাদের গিল্ট ফিলিংটা অনেক বেশি হয়ে যায়। তারপর যেটা হয় মেয়েদের ক্ষেত্রে সেটা হলো যে অবশ্যই এটা অ্যাডাল্ট মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, যে তারা কি করবে, খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে অন্যরকম হয়ে যায়। যেমন খাওয়া দাওয়া অনেক বেশি খেয়ে ফেলে অনেকে, অনেকে আবার অনেক কম খেয়ে ফেলে, এরকম একটা হয়। ছেলেদের ক্ষেত্রে কিন্তু খাবার প্রভাবটা পড়ে না, বাট যেটা হয় ছেলেদের ক্ষেত্রে ঘুমের প্রভাবটা একটু বেশি পড়ে। আবার যেমন বয়স্কদের ক্ষেত্রে যদি বলি, যারা আমাদের আচ্ছা, হ্যাঁ, ম্যাডামের কাছে আমরা আবারও আসবো। আমরা এখন চলে যেতে চাই জেনারেশন, সেই ক্ষেত্রে যেটা হয়, তো সেই ক্ষেত্রে তাদের যে প্রকাশ। ধন্যবাদ ম্যাডাম, আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা চলে যেতে চাই আবারও সাইকোলজিস্ট নুরুস সাদাতের কাছে। আমরা যদি এখন লক্ষ্য করি যে কোভিড-19 এর মধ্যেই মানুষ বেশি ডিপ্রেশনে যাচ্ছে, বেশি এটা কেন হচ্ছে যে কোভিড-19 এর কারণে ডিপ্রেশনে বেশি ভুগছে, এবং আপনার মধ্যে কারা বেশি বেশি ভুগছে? জি, নুরুস সাদাত। থ্যাংক ইউ। সুন্দর একটা প্রশ্ন করেছেন আজকের উপস্থাপক। আমি আগেই বলছিলাম যে আপনি মনে হয় মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করতে হবে। নুরুস সাদাত, জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন নুরুস সাদাত? ওনার মানে নেটওয়ার্ক চলে গেছে, আনমিউট অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, জি। জি জি, আমার হেডফোনটা একটু ডিস্টার্ব হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে আগেই বলছিলাম যে আমাদের এই করোনার সময় এসে, করোনা আসলে একা আসেনি আমাদের, করোনা তার সাথে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আসছে। করোনা যেমন অসুস্থতা নিয়ে আসছে, সাথে সাথে আমাদের অনেকেই এই করোনার কারণে জবলেস হচ্ছে, জব সিকিউরিটি নিয়েও অনেকে ভাবতে হচ্ছে, অনেকের স্যালারি কমে গেছে, অনেকের স্যালারি বন্ধ আছে, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বন্ধ হয়ে আছে। এই ধরনের ফিনান্সিয়ালি একটা বড় ধরনের ক্রাইসিস যাচ্ছে। সবচেয়ে বড় ক্রাইসিস সেটা হচ্ছে যে অনেকে মারা যাচ্ছেন, আর যারা বেঁচে আছেন তারা এই মারা যাওয়ার যে শোকটা, এই শোকটা বহন করে নিয়ে চলছেন। পাশাপাশি যে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা আগেই বলছিলাম, যে এই সোশ্যাল ডিস্টেন্স তো কিন্তু মানুষকে তাকে হতাশার ভিতরে ফেলে দিয়েছে। যে আমরা অনেক সময় ফেসবুকে দেখেছি যে অনেকেই তার মানে এন্ডিং মেসেজ লিখেছে যে আবার দেখা হবে কিনা, আমাকে ক্ষমা করে দাও, বা এই ধরনের স্টেটমেন্ট কিন্তু অনেকেই লিখছে। তো এই জিনিসগুলোর কারণে করোনার সময় ডিপ্রেশনটা খুব বেশি বেড়ে যেতে পারে, লোনলি ফিলিংস তৈরি হতে পারে। যে ধরনের আমরা সোশ্যাল হওয়ার কারণে সবসময় আমরা কিন্তু মানুষের সাপোর্ট নিয়ে চলি, বিভিন্ন প্রফেশনাল, নন প্রফেশনাল সোশ্যাল সাপোর্ট নিয়ে চলি, কিন্তু আইসোলেশনের কারণে কিন্তু আমরা এই সাপোর্ট গুলো এখন প্রপারলি পাচ্ছি না। তখন একসময় মনের ভিতরে এরকম একটা জিনিস তৈরি হতে পারে যে আসলে আমি এই সাপোর্টটা কি পাবো। রিলেশনশিপের কিছু ব্যাপার আছে, আমরা যেখানে আগে আমার প্রতিদিন দেখা হতো বা সপ্তাহে একদিন দেখা হতো, রিলেটিভদের সাথে আমরা গেট টুগেদার করতে পারতাম। আমাদের বাংলাদেশের বড় ফেস্টিভ্যাল দুটো ঈদ, সেই ঈদের সময়ে একটা গ্যাদারিং এর সুযোগ থাকে। তো কোয়ারেন্টাইনে চলে যাওয়া ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছে। পাশাপাশি আমাদের রিসার্চার বলছিলেন যে আমরা আমাদের ডেথ সম্পর্কে, আমাদের মৃত্যু সম্পর্কে, আমাদের সামনে অসুস্থ হব কিনা, এটা নিয়ে একটা প্রি অকুপাইড অ্যাংজাইটি আমাদের ভিতরে আছে। আর স্বাভাবিকভাবেই যে কোনো অ্যাংজাইটির মানুষের ভিতরে ডিপ্রেশন আসে। একটা
রিসার্চে আমরা দেখেছি যে অ্যাংজাইটি যাদের ভিতরে থাকে তাদের ভিতরে অধিকাংশ মানুষই ডিপ্রেশনে ভোগে। এছাড়া আমাদের লাইফের অনেকগুলো চেঞ্জ আছে। আগে যখন আমাকে প্রতিদিন একটা রুটিন মাফিক এক ধরনের রুটিন ছিল, যে রুটিন অনুযায়ী আমি অফিস করতাম অথবা আমার ব্যবসার কাজে বা প্রফেশনাল কাজে বেরোতাম, অথবা স্টুডেন্টরা লেখাপড়ার জন্য যেভাবে ফ্রেন্ডদের সাথে মিট করতে পারতো, স্কুলিংটা যেভাবে হতো, এখন কিন্তু সেই জায়গাগুলো সেভাবে হচ্ছে না। এই জায়গাগুলোতে চেঞ্জ চলে আসছে। তো এই কারণেই কিন্তু তারপরে অনেকের যেটা আছে যে আগে আমরা আমাদের যে কোনো অসুস্থতায় হোক, মন খারাপের বিষয় হোক, অস্থিরতায় হোক, আমরা একটা সাপোর্ট কিন্তু পেতাম, কিন্তু আজকে সেই সাপোর্টটা কিন্তু আমরা পাই না। আমাদের অনেক সময় যেটা হয় এই সাপোর্টটাও ভিন্নভাবে মিট করতে হয়, যে কারণে যারা স্মোক করে তাদের স্মোকিংটা বেড়ে যায়, যারা অ্যাডিক্টেড তাদের অ্যাডিকশনও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যারা একটু অ্যাগ্রেসিভ মুডের তারা তাদের ফ্যামিলিতে অ্যাগ্রেসিভ প্যাটার্ন শো করতে পারে। আবার ফ্যামিলিতে যেহেতু একজন, আমাদের দেশে যেটা হয় পুরুষ মানুষ বাইরে থাকে, যে কারণে এক ধরনের কিন্তু সিস্টেম ছিল, এখন সে সারাক্ষণ বাড়িতে থাকার কারণে ফ্যামিলির ভিতরে হাজবেন্ড ওয়াইফের ভিতরেও স্পাউসদের ভিতরেও একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে তার ভিতরে ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে। তার মানে এই না সব মানুষের ভিতরে ডিপ্রেশন আসবে। আর আমিনা খাতুন একটা কথা আগেই বলে দিয়েছেন যে ডিপ্রেশন আসা মানে কিন্তু ডিপ্রেশন ডিজঅর্ডার না। প্রত্যেকটা মানুষের জীবনেই ডিপ্রেশন আসে এবং এই ডিপ্রেশনটা অটোমেটিক চলে যায়, অটো রিমিশন হয়। তো আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি একটু নুরুল সাদাত সাহেব আপনাকে আমি একটু থামাতে চাচ্ছি যে আমরা বলতে চাচ্ছি যে আপনার মতে এই কোভিড-19 চলাকালে কোন বয়সের মানুষ বেশি মেন্টাল ডিপ্রেশনে ভুগছে? আসলে এইভাবে আমার সামনে কোনো স্টাডি পড়েনি যে করোনার সময় কোন ধরনের মানুষ বেশি ডিপ্রেশনে পড়ছে, কিন্তু স্বাভাবিকভাবে ডিপ্রেশনের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ফিনান্সিয়াল যে ব্যাপারটা। কারণ হচ্ছে যে আমি একটু যোগ করতে চাই আপনার সাথে যে কোভিড-19 যখন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে সারা বিশ্বে একটা রব উঠেছে যাদের বয়স 50-এর ঊর্ধ্ব কিংবা 60-এর ঊর্ধ্ব, তারা কোভিডে আক্রান্ত হলে তারা ফিরে আসার সম্ভাবনা কম। এইটার মাধ্যমে আমি দেখেছি যারা 60 ঊর্ধ্ব বয়স্ক তারা কিন্তু প্রাথমিকভাবে তারা মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছিল, গিয়েছিল কিংবা এখনো আছে। এটা এক ধরনের ক্যাম্পেইন করা হয়েছে যারা বেশি বয়স্ক, তার পরবর্তীতে কিন্তু আমরা এটা চেঞ্জ দেখতে পেয়েছি। তাহলে আপনার সাইকোলজিস্টের দৃষ্টিভঙ্গি থেকে কি 60 ঊর্ধ্ব মানুষ এখন করোনা ভাইরাস চলাকালীন মেন্টাল ডিপ্রেশনে বেশি, না আমরা জানি একটা সো মাস ইয়াং যারা স্কুল কলেজে পড়ে তারাও কিন্তু স্বাভাবিক লাইফ লিড করতে পারছে না? চমৎকার একটা ইস্যু উপস্থাপন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যে এখন যে ডিপ্রেশনটা, এই ডিপ্রেশনের কারণ কিন্তু এই নয় যে আমার সামনে মৃত্যু হবে, শুধুমাত্র একটাই কারণ না, আমার সামনে কিন্তু আরো অনেকগুলো কারণ আছে। সেটা আমার পাশে কেউ মারা যাচ্ছে, আমার বাবা মারা যেতে পারে। যেমন আমি উদাহরণ দিতে পারি, আমি এমন মানুষ দেখেছি যারা প্রতিদিন তার বাসার বাইরে যায় কিন্তু কখনোই তার বাবা মাকে রুম থেকে বের হতে দিতে চায় না। তার মানে কিন্তু এই বাবা মা যতটা না এই যে করোনা যে স্ট্রেসটা ফেস করছে, তার সন্তান মানে ইয়াং জেনারেশন বা 40 বা 45 বা 35 যারা আছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু ডিপ্রেশনের শিকার হতে পারে বা মেন্টাল স্ট্রেসের শিকার হতে পারে। এই জন্য আসলে এই ক্ষেত্রে ডিপ্রেশনকে আমরা বয়স ভেদে আসলে কি আছে এটা কিন্তু মানে আমি যেটা বললাম যে স্টাডিতে দেখিনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো আমরা ডক্টর আমেনা খাতুনের কাছে আবারও চলে যেতে চাই। তিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিআরপি ঢাকা। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এখন আমেনা খাতুনের কাছে, যে আপনি যে এতক্ষণ যে কথা বলছিলেন ডিপ্রেশন বিভিন্ন ধরনের হতে পারে, এই ডিপ্রেশন ছাড়া মানসিক আর কি কি সমস্যা হতে পারে মানুষের এই করোনা ভাইরাস ডিপ্রেশন ছাড়া? ডিপ্রেশন তো এটা একটা রোগ, আমরা ডিজিজ, কিন্তু ডিজিজ ছাড়াও স্বাভাবিক লাইফ লিড করতে যায় কোভিড-19 চলাকালে আর কি কি ধরনের মেন্টাল হতে পারে, ডিসঅর্ডার হতে পারে? থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসলে শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে আপনাকে। ডিপ্রেশনের কথা যেটা বললাম সেটা তো আলাদা, বাট
শুধু যে ডিপ্রেশনেই চলে যাচ্ছে মানুষ, ব্যাপারটা কিন্তু তা না। এই কোভিডটা আসার ফলে প্রথমে যেটা হয়েছে মানুষের মধ্যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, বা আমরা অনেকে বলেই থাকি এরকম যে প্যানিকড হয়ে যাচ্ছে, অনেকেই না বুঝেই কিন্তু বলে ফেলে যে প্যানিকড হয়ে যাচ্ছি। ব্যাপারটা আসলে কি তাহলে? যে একটা মানুষ যখন একটা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে বাংলাদেশে মার্চের দিকেই যদি আমি বলি, যে যখন এই 2 জন বা 3 জন যখন ডায়াগনোস হলেন কোভিড এর মাধ্যমে, তো তখন কোভিড পজিটিভ হওয়ার ফলে কি হলো, আমাদের মধ্যে কিন্তু এমন একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, সেটা হলো কি আর হয়তো বা দেখা হবে না, আমাদের একদম গৃহবন্দী হয়ে যেতে হবে। তখন কি হলো, আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি অ্যাংজাইটি ছিল ওই সময়টাতে। হ্যাঁ, তো অ্যাংজাইটি কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে মানুষের মধ্যে, ইভেন এখনো কিন্তু মানুষ অনেক বেশি অ্যাংশিয়াস। আরেকটা যেটা হয় যে প্যানিকের কথা যেটা বললাম, আসলে ফোবিয়া থেকে এটা আসে, এক ধরনের ভয় চলে আসে নিজের মধ্যে। সেটা সার্ভিসে স্যার বলে গেলেন, নুরু সাদাত উনি বলে গেলেন যে হচ্ছে কি যে ফিয়ার অফ ডেথ। আমাদের কিন্তু আর কোনো কিছু নিয়ে ভয় না, আমাদের প্রথম ভয়টা হলো ফিয়ার অফ ডেথ। সেটা হতেই পারে আমার নিজের অথবা আমার খুব কাছের পরিবারের কাছের কারো, এরকম যে ব্যাপারগুলো সেটা। তো ফিয়ার চলে আসে, সেখান থেকে একটা ফোবিয়া ডেভেলপ করে ফেলেছে অনেক মানুষের মধ্যে। আমার কাছে অনেক পেশেন্ট এরকম এসেছে, তারা আসলে কোনো কিছু নিয়ে ভাবতেই পারছে না যে আসলে এটা শেষ হয়ে যাবে, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে, এরকম তারা ভাবতেই পারছে না। তাদের মনে হচ্ছে আজকে দিনটি বা এই মুহূর্তটাই আমার জন্য শেষ একটা মুহূর্ত। এতে করে কি হচ্ছে, সে কিন্তু কোনো কাজে ঠিকভাবে মন দিতে পারছে না, তার পারফরমেন্স অনেক বেশি খারাপ হচ্ছে। যদি সে স্টুডেন্ট হয় পড়াশোনা করতে পারছে না, যদি সে চাকরি করে থাকে জবের কাজগুলো ঠিকভাবে করতে পারছে না, যেটাই হোক না কেন, তখন কিন্তু তার মধ্যে সেলফ স্টিম অনেক বেশি কমে যাচ্ছে। একটা মানুষ যখন কোনো কাজ ঠিকভাবে করতে পারে না, সেলফ স্টিম অটোমেটিক্যালি কমে যায়। এর ফলে যেটা হচ্ছে, তার মধ্যে অনেক ধরনের ফোবিয়ার মাধ্যমে কি হচ্ছে, প্যানিক, যে মানে সাফোকেশন ফিল হচ্ছে, তার একে কাজ করতে পারছে না, একদিকে অ্যাংজাইটি, এই যে জিনিসগুলো সব মিলিয়ে তার মধ্যে একটা প্যানিক ডিসঅর্ডার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কি বলবো মারাত্মক একটা ডিসঅর্ডার, সেটাও তৈরি হয়ে যায় মানুষের মধ্যে, অনেকের মধ্যে এরকম হয়েছে। আর যেটা হয় মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বেশি এটা হয়, সেটা হলো ওসিডি। এরকম পেশেন্ট আমি পেয়েও গেছি, যে এই যে হাত ধোয়ার যে ব্যাপারগুলো, শুধু আমি হাত ধোয়া বলবো না, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থেকে শুরু করে এই যে ঘটনাগুলো একটা মানুষ করে যাচ্ছে বাড়িতে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একে তো চিন্তা যে করোনা বা কি হবে আমাদের, আমরা হয়তো বা মরে যাবো বা এফেক্টেড হব, এরকম জিনিসটা সাথে সাথে কি করছে, সে অনেক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করতে গিয়ে ওসিডি অনেকের মধ্যে ডেভেলপ করে যাচ্ছে। আর মেয়েদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ রোগ আছে, সেটা অনেকের মধ্যে ডেভেলপ করেছে বা করতে পারে অনেকের মধ্যে, সেটা হলো কনভার্সন বয়। ছেলেরাও আছে সাথে, বাড়ির যারা কর্তা তারাও আছে। মেয়েদের মধ্যে কিন্তু এক ধরনের প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, যে রান্না বান্না থেকে শুরু করে বাড়িতে যদিও সবাই আছে, তারপরে আমি বলবো না সবাই খুব কোঅপারেটিভ হয়ে ভালোভাবে আছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, একটা মেয়ের কিন্তু প্রেশারও অনেক বেড়ে গেছে, সবার না হলেও অনেকেরই বেড়ে গেছে কাজের প্রেশার। তখন যেটা হচ্ছে, এই রোগটা যেটা যে মেন্টাল স্ট্রেসটা ফিজিক্যালি প্রকাশ পায়, যে কনভার্সন বলি বা আমরা যেটাকে বলি অজ্ঞান হয়ে যাওয়া, ফিট হয়ে যাওয়ার রোগটা, এটা হয় অনেক সময় মেয়েদের মধ্যে। আরেকটা যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললামই তো, যে আমি এর আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন ওরকম একটা আমি প্রশ্ন পেয়েছিলাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে ব্যাপারগুলো, তো এটা কিন্তু অনেক জায়গাতেই হয়ে যাচ্ছে। আর টিনেজার যারা বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের এই যে মেয়ে বা ছেলে, তাদের মধ্যে আমি দেখেছি ইটিং ডিসঅর্ডারের প্রবণতাটা বেড়ে গেছে, যে তারা বসে বসে খাচ্ছে এবং খাচ্ছে বা খাচ্ছে না, হয়তো বা খাচ্ছে তখন ভাবছে যে আমি বুঝি বেশি খেয়ে ফেললাম। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো এই ধরনের পেশেন্ট আমি আসলে পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে, এগুলো আসলে ডিপ্রেশন ছাড়া এগুলো হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আমেনা ম্যাডামকে। আমি আবারও আপনার কাছে আসব, তবে এখন আমরা নুরুস সাদাতের কাছে আবারও চলে যেতে চাই। তিনি নিলয় গ্রুপ সিনিয়র সাইকোলজিস্ট। আমরা এই যে ডিপ্রেশনটা যেন, এই যে এখন আমরা আপনারা সাইকোলজিস্টের সাথে কথা বলার পরে আমরা যারা বুঝতে পারছি, এটা ফিজিক্যাল অন্য কোনো ডিজিজের চাইতে মেন্টাল ডিজিজটা যদি কারো হয়ে যায় ডিপ্রেশন, তাহলে এটা ভেরি সিরিয়াস। এটা দিয়া তার অনেক কিছু ডিসঅর্ডারে চলে যেতে পারে কুইকলি, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি কি কারণে আমরা বেশি ডিপ্রেশনের ব্যাপারে বেশি মনোযোগী হব, কেন? এটা যদি সাইকোলজিস্টের দৃষ্টিভঙ্গির থেকে যদি আপনি একটু বলতেন। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। চমৎকার একটি ইস্যু আপনি প্রেজেন্ট করেছেন, যে আসলে আমরা মানে কোভিড এর সময় এসে আমরা তো কোভিড নিয়ে এবং হেলথ নিয়ে বেশি ডিসকাশন করব, বেশি আলোচনা করব, এরকম। এই ক্ষেত্রে আমরা ডিপ্রেশন
কেন এত বেশি ডিপ্রেশনের প্রতি যোগ দিব, যে ডিপ্রেশন নিয়ে কথা বলবো, ডিপ্রেশনের ব্যাপারে সতর্ক থাকবো। এ ব্যাপারে আসলে যদি আমরা ডিসকাশন করতে যাই তাহলে অনেক বড় ডিসকাশন করা যাবে। আমি ছোট ছোট 2-3টা পয়েন্ট কথা বলবো, যেহেতু আজকের পরিসরটা সংক্ষেপ। আমরা প্রথমত যদি দেখি যে ডিপ্রেশনের সাথে হেলথের কি সম্পর্ক। আমরা আমাদের ব্রেনে যে ডোপামিন এবং সেরোটোনিন দুটো হরমোন আছে, এই দুটো হরমোন আসলে অনেকগুলো ফাংশনকে রেগুলেট করে। তো সেই ক্ষেত্রে একজন ডিপ্রেশনে যখন ভোগে তখন তার ডোপামিন সিক্রেশনটা বেড়ে যায়। যখন ডোপামিন সিক্রেশন বেড়ে যায় তখন আসলে তার ডোপামিন সিক্রেশনটা কমে যায়, তখন মানুষের যেটা হয় যে তার ফাংশনটা সে প্রপারলি করতে পারে না, যে কারণে তার বডি ফাংশনের সমস্যা তৈরি হতে পারে। স্পেশালি যদি আমরা করোনার সময়কে বলি তাহলে আমরা সবাই জানি যে করোনার সময় আমরা আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে চাই, কারণ ইমিউন সিস্টেম যদি ডেভেলপ থাকে তাহলে করোনা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, আর অ্যাটাক করলেও সে সহজে আমাদের শরীরের যে রেসপিরেটরি যে ডিসঅর্ডারটা আছে সেটা ঘটাতে পারবে না, তার আগেই সে সরে যাবে বা ফাইট করে সে হেরে যাবে। তো এই ক্ষেত্রে ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে হলে মানুষের মেন্টালি স্ট্রং থাকতে হবে। যে যত মেন্টালি স্ট্রং থাকবে, আমাদের সাথে যে পজিটিভ ছিল ইব্রাহিম, সেও বলছিল যে আমার যখন আমি নেগেটিভ হয়ে গেছি তখন আবার ভর্তি হয়েছি, কারণ হচ্ছে যে সে মেন্টালি আসলে মেনে নিতে পারেনি, মেন্টালি সে স্ট্রং হয়নি। তো এই যে মেন্টালি যদি আমরা উইক থাকি বা ডিপ্রেশনে ভুগি তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যেতে পারে এবং করোনা সেখানে এফেক্ট করতে পারে। আরেকটা কারণে আমরা ডিপ্রেশন নিয়ে খুব বেশি কথা বলবো, সেটা হচ্ছে মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন ডিপ্রেশন মানুষের 3টা এরিয়াতে ডিরেক্ট এফেক্ট ফেলে। সেটা হচ্ছে মানুষের ফিলিংসে, মানুষের থিঙ্কিং এ, মানুষের অ্যাকশনে। তো যদি একজন মানুষের তার ফিলিংসে যদি এফেক্ট করে, যদি ক্ষতিগ্রস্ত হয়, তার থিঙ্কিং যদি ক্ষতিগ্রস্ত হয়, তার অ্যাকশন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একটা মানুষের ভিতরে আর কি বাকি থাকে? তো যদি একজন মানুষের প্রত্যেকটা তার বডি ফাংশন বলেন, তার থিঙ্কিং ফাংশন বলেন, তার ফিলিংস এর জায়গা বলেন, তার প্রতিদিনের কর্মকাণ্ড বলেন, প্রত্যেকটা জায়গা ফিট রাখতে হলে একজনকে ডিপ্রেশন ফ্রি থাকাটা অত্যন্ত জরুরি। যদি একজন মানুষ ডিপ্রেশনে ভোগে তাহলে তার দ্বারা তার যেমন জবে সে পারফর্ম করতে পারবে না, তার স্কুল পারফর্ম করতে পারবে না, তার এডুকেশনে সে সময় দিতে পারবে না বা এডুকেশনে সে মনোযোগী হবে না। এক কথায় একজন মানুষের প্রোডাক্টিভিটির যে জায়গাটা এটা কমপ্লিটলি লস হতে পারে। এই কারণে আমাদের ডিপ্রেশন নিয়ে আমাদের এত ভাবনা এবং ডিপ্রেশনের জায়গাতে আমাদের মনোযোগী হওয়া দরকার। ডিপ্রেশন যেন আমার ভিতরে না আসে, আসলে আমি কিভাবে ধন্যবাদ নুরুল সাদাত স্যারকে। নুরুল সাদাত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আপনার কাছে আসব। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি প্রায়। এখন আমি আমেনা খাতুনের কাছে আবারও চলে যাব। তিনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমরা যাতে ডিপ্রেশনে না যাই কিংবা বিভিন্ন বয়সের মানুষ যাতে ডিপ্রেশনে না যায়, কোভিড-19 যে ডিপ্রেশনটাই বেশি মানুষ করছে, এইটার থেকে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য, ডিপ্রেশনে যাতে না যায় আমরা, এই জন্য বিভিন্ন বয়সের মানুষের, স্কুল পড়ুয়া হতে পারে, কলেজ পড়ুয়া হতে পারে, ইউনিভার্সিটি পড়ুয়া হতে পারে কিংবা বেশি বয়স্ক হতে পারে, এদের ব্যাপারে আপনি ডিপ্রেশনে যাতে না যায় মানুষ, সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে পারে, স্বাভাবিক লাইফ লিড করতে পারে, সেই জন্য আপনি কি ধরনের সাজেশন করবেন? জি, চমৎকার একটা প্রশ্ন। আমি যদি একটু বয়স ভেদে বলি যে আসলে পরিত্রাণের কথাটা যদি বলি, যে আসলে মন খারাপ যদি থাকে সেক্ষেত্রে একরকম হবে, আর ডিপ্রেশনে যাওয়ার যে আগে পর্যায়টা সেক্ষেত্রে একটু অন্যরকম হবে। যদি এমন হয় যে হ্যাঁ ডিপ্রেশন থেকে আমি প্রিভেনশন চাচ্ছি যে না আমার ডিপ্রেশন যেন না হয় সেই জন্য, তাহলে আমি ব্যাপারটা কিভাবে বলবো যে প্রথমত যেটা যে আইসোলেশনের ব্যাপারটা, আসলে ডিপ্রেশনটা কেন চলে আসছে আমাদের একটু যদি দেখে যাই আমরা, যে আমরা কিন্তু এই কোভিড এর কারণে কিন্তু আমরা কিন্তু আইসোলেশনে পড়ে গেছি বা আমরা যে কোনো ভাবে আসলে একা। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সবার ক্ষেত্রে, ছোট হোক বড় হোক যে কোনো বয়সের ক্ষেত্রেই তাকে আসলে এনগেজ করতে হবে, কানেক্টেড
করতে হবে তাকে বিভিন্ন ছেলে বা মেয়ের কথা যদি আমি বলি সেক্ষেত্রে যেটা করতে হবে এই ক্ষেত্রে আসলে ভূমিকাটা বেশি হলো পরিবারের যারা বড়রা আছেন তাদের। ওই বাচ্চাটাকে একটু কানেক্টেড রাখতে হবে সবকিছুর সাথে। বাচ্চাটার প্রয়োজনীয় কমিউনিকেশন প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। এখন যেটা হয়েছে যে বাচ্চাটার ফ্রেন্ডদের সাথে বা টিচারদের সাথে সবার সাথে যেন বাচ্চাটা একটু কানেক্টেড থাকতে পারে। এখন যদিও ক্লাস হচ্ছে তারপরেও বাচ্চা যদি চায় যে কারোর সাথে যোগাযোগ করতে বন্ধুদের সাথে সেটা করাতে হবে। বাচ্চা যেন যদি আত্মীয় স্বজনের সাথে চায় যোগাযোগ করার জন্য সেটা করতে হবে। পাশাপাশি ওই বাচ্চাটার আসলে এনজয়েবল অ্যাক্টিভিটি যেগুলো ছিল বা যেগুলো সে পছন্দ করে অবশ্যই ওইগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে এবং তাকে ওইগুলোকে প্র্যাকটিস করাতে হবে। ওই এনজয়েবল অ্যাক্টিভিটি গুলো এমন যদি হয় যে তার খেলতে ভালো লাগতো বাইরে গিয়ে, তাহলে চিন্তা করতে হবে সে আসলে বাসায় কি করলে এনজয় মানে খুঁজে পেতে পারে এই ধরনের জিনিসগুলো। তো যখন একটা বাচ্চা এনজয়েবল অ্যাক্টিভিটি খুঁজে পাবে, সবার সাথে কানেক্টেড থাকতে পারবে, তখন আসলে তার মধ্যে ডিপ্রেশনটা ওইভাবে প্রভাব ফেলতে পারবে না, সে আসলে ডিপ্রেসড হবে না। আরেকটা যেটা সেটা হলো বাচ্চারা সবসময় কিন্তু বাসাতেই আছে, তো ফ্যামিলি মেম্বারদের সাথে যেটা হচ্ছে অনেক সময় ফ্যামিলি মেম্বাররা কিন্তু বাচ্চাদেরকে শুনতে চান না। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার পরামর্শ থাকবে ফ্যামিলিতে বড় যারা আছেন তাদের জন্য যে বাচ্চাকে শোনেন, বাচ্চার কথাগুলো শোনেন আসলে তারা আসলে কি বলতে চায়। তাহলে যেটা হবে বাচ্চার ডিপ্রেশনটা আসলে অ্যাঙ্গার বা অ্যাগ্রেশনের মাধ্যমে প্রকাশ পাবে না। আরেকটা যেটা একটু বড়দের জন্য যদি আমি বলি, ওই যে ব্যাপারটা কমিউনিকেশন বা কানেকশন, এই কানেকশনটা অবশ্যই রাখতে হবে সবার সাথে, যে হচ্ছে তারা কাদের সাথে যোগাযোগ করলে ভালো ফিল করবে। এখন কমিউনিকেশন ভিডিওতে কথা বলতে পারে বা জুম মিটিং করতে পারে, যে কোনো ভাবেই হোক না কেন আড্ডার একটা ব্যবস্থা করতে হবে ফার্স্ট অফ অল। আরেকটা জিনিস সেটা হলো অবশ্যই ডিপ্রেশনে না যাওয়ার জন্য আমাকে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। ইমিউন সিস্টেমের সাথে কিন্তু সাইকোলজিক্যাল হেলথের কিন্তু অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। নুরুল সাদা তুমি কিন্তু বলে গেলেন একটু আগে যে অবশ্যই তাকে কিন্তু ব্যালেন্স ডায়েট করতে হবে ছোট বড় বৃদ্ধ সবার জন্য। তাহলে কি হবে ডিপ্রেশনটা আসলে আসবে না ওইভাবে, কারণ ডিপ্রেশনটা আসবে তখনই যখন সে অ্যাফেক্টেড হয়ে যাবে বা হওয়ার একটা ভয় থাকবে। আরেকটা জায়গা হলো সেলফ এস্টিমের যে জায়গা সেটাকে আসলে বাড়াতে হবে। পজিটিভ জিনিসগুলোকে সবসময় ফোকাস করতে হবে যে কোন কোন জিনিসগুলো পজিটিভ। পজিটিভ জিনিসের মধ্যে আমি বলবো যে পজিটিভ নিউজও। আমরা কিন্তু সবসময় যেটা করি কতজন মারা গেল, কতজন অ্যাফেক্টেড হলো এরকম জিনিসগুলো, বাট আসলে কতজন সুস্থ হলো, এই রোগ থেকে কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরলো সেটা কিন্তু আমরা আসলে গুরুত্ব দেই না ওভাবে। এই জন্য যেটা করতে হবে পজিটিভ যে ইনফরমেশন সেগুলো আসলে বেশি গুরুত্ব দিতে হবে এবং রিলায়েবল ইনফরমেশনকে গুরুত্ব দিতে হবে। এতে যেটা হবে এই ক্যাটাস্ট্রোফাইজিং হবে না, অর্থাৎ এই ইনফরমেশন গুলো তার কাছে একজন ব্যক্তির কাছে অনেক খারাপ ভাবে বা নেগেটিভ ভাবে আসবে না। আরেকটা যেটা জায়গা সেটা হলো ফ্যামিলি মেম্বারদের অনেক বেশি সাপোর্টিভ হতে হবে, তাদের মধ্যে অনেক ভালো একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। যদি না থাকে তারপরেও সেটা আনতে হবে। হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো রাখতে হবে, তাহলে তাদের আসলে ডিপ্রেশনে যাওয়ার ওই পর্যায়টা তৈরি হবে না, ফ্যামিলিতে কেওয়াটিক কোনো সিচুয়েশন তৈরি হবে না। আরেকটা যেটা হবে যে নিজেদেরকে আসলে ডিস্ট্রাক্ট করতে হবে ওভারঅল, যে আমরা যারা আছি তাদেরকে ওই ধরনের নেগেটিভ জিনিসগুলো থেকে ডিস্ট্রাক্ট করতে হবে পজিটিভ জিনিসগুলোর মাধ্যমে, যে জিনিসগুলো আমাকে আনন্দ দেয় এবং আমাকে অনেক বেশি সেলফ এস্টিম বাড়াতে সাহায্য করে। এরকম কিছু যেটা করতে হবে সেটা হলো ওরিকে আমাদের যেটা হচ্ছে আমরা খুব ওরিড হয়ে যাই, খুব আতঙ্কিত হয়ে যায়, এটা যে সবসময় আমি চিন্তা করবো ব্যাপারটা যেন তা না হয়। আমরা চাইলে কি করে দরকার হলে সন্ধ্যার সময় বা রাতে ঘুমানোর আগে, না রাতে ঘুমানোর সাথে রিলেট করে না, কারণ অনেকক্ষণ আগে হয়তো বা 9টার সময় 8টার সময় যেটাই হোক না কেন একটা নির্দিষ্ট সময় আমি চিন্তা করব, রেশনাল ওয়েতে চিন্তা করব, তাহলে যেটা হবে আমার মধ্যে খুব ঠান্ডাভাবে চিন্তা করতে পারবো আমি, আর তখন আমার মধ্যে আসলে ডিপ্রেশনটা আসবে না, কারণ আমি আমার সারাদিনের অ্যাক্টিভিটি গুলো ঠিকভাবে করতে পারলাম। মানুষ কিন্তু এই জায়গাতে খুব বেশি ভুল করে ম্যাডাম ফেলছে। আপনাকে আমি একটু থামাতে চাচ্ছি। আপনি একজন নারী এবং আমরা লক্ষ্য করছি যে নারীরা বেশি মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে জি 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 বিভিন্ন কারণে। আপনি কিছু লক্ষণের কথা বলছিলেন যে পুরুষরা বেশি বাসায় থাকার কারণে কিংবা লকডাউনের ভিতর থাকার কারণে তাদের উপর প্রেসার বেড়ে যাচ্ছে এবং তাদের শারীরিক কায়িক শ্রমও বেড়ে যাচ্ছে। একদিকে যারা চাকরি করে নারীরা তারা বাইরেও চাকরি করছে, আবার বাড়িতেও তার কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় নারীরা এই ডিপ্রেশন গুলি থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে? আমি যদি নারীদের ক্ষেত্রে বলি এখানে দুটো জায়গা থাকবে। একটা মানুষ কিন্তু যে কোনো মানুষই কিন্তু কয়েকটা জিনিসে থাকে, যেমন ধরেন একটা মেয়ে তার কিন্তু একটা জায়গা আছে, তার চিন্তার জায়গা। একটু আগে উনি বলে গেলেন কিন্তু যে এক ডিপ্রেশন কি করছে, ফিলিংস এফেক্ট ফেলছে,
তার থিঙ্কিং প্রসেসে এফেক্ট ফেলছে এবং কি করছে, তারপর তার অ্যাকশন। সো একটা নারী হিসেবে তাকে কিন্তু চিন্তা করতে হবে, সুস্থ চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে যে আসলে আমাকে মানে যেগুলো হচ্ছে আমার সাথে সেগুলো আসলে কেন হচ্ছে। আর যারা সাপোর্ট মানে ফ্যামিলি মেম্বার আছেন তাদেরকে আসলে অনেক বেশি সাপোর্টিভ হতে হবে এই সময়টাতে, যে পারলে তারা বিভিন্ন রকম কাজে অংশগ্রহণ করতে পারে। হাজবেন্ড থেকে শুরু করে বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু একটু যদি কাজ ভাগ করে নেয় তাহলেই কিন্তু একটা মেয়ে কিন্তু একটু রিল্যাক্স হচ্ছে যে হ্যাঁ আমার কাজগুলো একটু কমে গেল, তখন কিন্তু তার মধ্যে প্রেশার ফিলটা হবে না। যেটা হয় স্ট্রেস থেকে আসলে এই রিয়াকশন গুলো চলে আসে। একটা মানুষ যত বেশি স্ট্রেসড হয়ে যায় তখন কিন্তু তার পারফরমেন্স খারাপ হয়। একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু ওটাই হয়। তো ওই মেয়েটাকে যেটা করতে হবে যে সে যেন স্ট্রেস ফিল না করে, একটু তাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। সে চাইলে একটু এক্সারসাইজ করতে পারে, ব্রিদিং রিল্যাক্সেশন, এটা খুবই ইফেক্টিভ, এটা করতে পারে। পাশাপাশি যে ব্যায়ামগুলো আছে এমনিতে আমরা বিভিন্ন ধরনের ব্যায়াম করাই, বাট আসলে সে নিজেও কিন্তু বাড়িতেও করতে পারে বিভিন্ন ধরনের ব্যায়াম, হাঁটাহাঁটি করতে পারে, একটু ফ্রেশ এয়ার নিতে পারে। এগুলো কিন্তু একটা মানুষকে অনেক বেশি কি বলবো শান্ত রাখতে সাহায্য করে। আর যেটা করতে পারে একটা মেয়ে, যদি তার মন খারাপ থাকে তাহলে এটা অবশ্যই এক্সপ্রেস করতে হবে। তার যদি প্রেশার আসলে বেড়ে যায় তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরকে বলতে হবে তাকে সাপোর্ট করার জন্য। আমি মনে করি যদি একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট আচ্ছা, ধন্যবাদ আমেনা খাতুনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনার কাছে আসবো। তাহলে আমরা আবারও আসবো আমেনা খাতুনের কাছে, আবারও আসবো। আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি তুলে ধরলেন। আমরা আবারও চলে যেতে চাই নুরুস সাদাতের কাছে। নুরুস সাদাত উনি সিনিয়র সাইকোলজিস্ট, নিটল নিলয় গ্রুপ, ঢাকা। উনি একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট। যদি আমার ডিপ্রেশন চলেই আসে কিংবা কারো যদি ডিপ্রেশন চলেই আসে তাহলে কি কি পদক্ষেপের মাধ্যমে এই ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি? জি, থ্যাংক ইউ। আমাদের আসলে মূল যে কথাটা ছিল যে হাউ টু ম্যানেজ ডিপ্রেশন, সেই জায়গা নিয়ে আসলে আমরা এখন আলোচনা করছি। তো ডিপ্রেশনে আসলে আমরা আসলে কি করব সেই জায়গাটা বলার আগে বলতে চাই যে ডিপ্রেশন যেন না আসে সেই জায়গাটায় আমরা প্রথম গুরুত্ব দিব। সেকেন্ড হচ্ছে যদি আমার ডিপ্রেশন চলেই আসে তখন আমরা যে কাজগুলো করব তার ভিতরে প্রথম হচ্ছে যে আমার যে ফোকাস, যিনি ডিপ্রেশনে পড়ে যান তিনি কিন্তু তার কিন্তু একটা ফোকাস থাকে, তিনি কিন্তু একটা জিনিস তার মাথার ভিতরে থাকে, তার চিন্তার জগতে একটা নেগেটিভ কথা থাকে। এই নেগেটিভ জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, সে আসলে নিজের ব্যাপারে না হয়ে যান, অন্যের ব্যাপারে না হয়ে যান, ভবিষ্যতের ব্যাপারে না হয়ে যান। তার মানে তিনটা জায়গায় তার স্বপ্ন বন্ধ হয়ে যায়, তিনটা জায়গায় তার হতাশা তৈরি হয়। আমাকে দিয়ে কিছু হবে না, অন্যের কাছ থেকে কিছু পাবো না, আমার ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে কিছু নাই, এরকম একটা জিনিস চলে আসতে পারে। এর কারণ হচ্ছে বিশেষ করে করোনার সময় যে আমরা যে নিউজ গুলো পাই, ইনফরমেশন গুলো পাই, সেই নিউজ এবং ইনফরমেশন গুলো আমাকে ওই জিনিসের প্রতি, যে জিনিসগুলো আমাকে নেগেটিভ জিনিস দিতে পারে সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমার বারবার রিমাইন্ডার দেয় এবং আলটিমেটলি ডিপ্রেশন থেকে আবার ডিপ্রেশন তৈরি হয়। এখন আমরা এই ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে যে ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায়টা খুব সহজ, কিন্তু যেটা কঠিন সেটা হচ্ছে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ফার্স্ট স্টেপ, প্রথম যে একটা অ্যাকশন নেওয়া, সেই জায়গাটায় যাওয়াটা হচ্ছে টাফ। যদি কেউ প্রথমেই ডিপ্রেশন থেকে ফিরে আসার জন্য প্রথমেই একটা পদক্ষেপ নিয়ে সে একটু আগাতে পারে তাহলে সে ডিপ্রেশন থেকে বের হতে পারে। এক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রথমেই আপনি আপনার ভিউটাকে, আপনার ফোকাসটাকে একটু চেঞ্জ করে ফেলতে পারেন। যিনি ডিপ্রেশনে ভুগছেন আপনি আপনার সামনে আপনি একটা প্ল্যান, যেমন করোনা চলে আসছে, এখন করোনা আসছে স্বাভাবিকভাবেই যদি আমি শুধু করোনা, আইসোলেশন, ডেথ, নিউজ এগুলো নিয়ে থাকি তাহলে আমার স্বাভাবিকভাবে ডিপ্রেশন আসতে পারে। এক্ষেত্রে আমি কি করতে পারি, অল্টারনেটিভ ওয়ে কিন্তু আমার সামনে আছে। ঠিক আছে, কবে অফিস খুলবে আমি জানি না, অনেক দিন ধরে একটা বই লেখার স্বপ্ন ছিল, লেখা শুরু করেন। আপনি কবিতা লিখতে পারেন, লেখা শুরু করেন আজকেই। আপনি কোনো ভালো জিনিস বানাতে পারেন, সেটা আজকে বানাতে পারেন। কোনো প্রজেক্টের প্ল্যান ছিল, আপনি যদি এই ধরনের কোনো কাজে সময় দেন, হ্যাঁ যখন আপনি শুরু করবেন দেখবেন প্রথম দিন যা করতে চেয়েছিলেন হয়তো তার কিছুই হয়নি। যদি চেষ্টাটা অব্যাহত থাকে
দ্বিতীয় দিনে হয়তো আপনার 5% হবে বা 2% হবে, তৃতীয় দিনে আপনার আরেকটু বাড়বে। এইভাবে বাড়তে বাড়তে কিন্তু আপনার ভিতরে যখন একটু একটু করে আপনার কাজ আগাতে থাকবে, আপনি সেলফ মোটিভেটেড হতে থাকবেন। সেলফ মোটিভেশনটা আপনার তখন শুরু হবে। ছোট্ট একটা গোল আপনি সেট করে অ্যাচিভমেন্ট যদি আনতে পারেন, আপনার শুরু হলো, এবং এটা অব্যাহত থাকলে ডিপ্রেশনটা চলে যাওয়ার একটা পথ কিন্তু চলে আসলো। পাশাপাশি আপনি আপনি যা পছন্দ করেন, যা ভালোবাসেন সেটা করা। আপনি গান গাইতে পছন্দ করেন, আপনার কোরআন পড়তে ভালো লাগে, আপনি একটু লম্বা সময় ধরে কোরআন পড়লেন। আপনার ভালো লাগে বাগানে কিছু সময় দিতে অথবা মোটিভেশনাল কিছু শুনতে, এই জায়গাগুলোতে আপনি সময় দিতে পারেন। আপনি একটা রুটিন মেনটেন করতে পারেন, যে রুটিনটাতে খুব টাফ কিছু থাকবে না, রুটিনটা হবে সহজ, রুটিনের মাঝে মাঝে গ্যাপ থাকবে, রুটিনে কিছু কাজ থাকবে। সারাদিনে আপনার দরকার নাই 10 ঘন্টা কাজ করার, আপনি একটা সারাদিনের ভিতরে প্রোডাক্টিভ 4 আওয়ার্স অথবা 3 আওয়ার্স বা 5 আওয়ার্স, অথবা যদি আপনি ডিপ্রেশনে পড়ে যান, আপনি প্রথম দিকে চেষ্টা করেন যে প্রতিদিন আপনি 1 থেকে 2 ঘন্টা কাজ করবেন। এইভাবে আপনি কাজের জায়গাটা বাড়াতে পারেন। আপনি আপনার এঙ্গেজমেন্টটা বাড়ানোর ক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে পারেন। আপনার দেখবেন যে যখন ডিপ্রেশনে আমরা পড়ি তখন কারোর সাথে যোগাযোগ করতে ভালো লাগে না, একটু জোর করে হলেও মানুষের সাথে যোগাযোগ করা, একটা ফোন করা, 1 মিনিট হলেও কথা বলা, পরের দিন 2 মিনিট কথা বলার সুযোগ পাওয়া যাবে। আপনি কিছু না করলে আপনি ফেসবুকে আপনার একটা স্ট্যাটাস দেন, পজিটিভ স্ট্যাটাস, আপনার কোনটা ভালো লাগলো, আপনি সারাদিন আজকে কেমন দেখলেন, অথবা মানুষকে আপনি কেমন দেখলেন। আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি দেখলেন যে একজন মানুষ আরেকজন মানুষকে হেল্প করছে, এই জিনিসটা আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসে নিয়ে আসেন। নেগেটিভ মেসেজ দেখবেন না, নেগেটিভ মেসেজ আপনি পাসও করবেন না। আপনার এছাড়াও কিছু পয়েন্ট আমিনা ম্যাডাম বলেছেন। এছাড়াও আরেক কয়েকটা জিনিস আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিপ্রেশনে পড়লে সবসময় আমার কিন্তু এই সেলফ টিপস বা সেলফ গাইড বা সেলফ স্ট্র্যাটেজি সবসময় কাজে নাও লাগতে পারে। সেই সময়ে আমাকে কিন্তু প্রফেশনালের কাছে যেতে হবে। যদি প্রফেশনালের কাছে যান তাহলে আপনি ওষুধ খেতে পারেন, ওষুধটা অবশ্যই অবশ্যই আপনি সাইকিয়াট্রিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছ থেকে আপনি অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটির যে ওষুধগুলো আছে বা অ্যান্টিসাইকোটিক মেডিকেশন আছে, ডাক্তারের পরামর্শ মতো খাওয়া শুরু করবেন এবং ডাক্তারের পরামর্শ মতো চেঞ্জ করবেন, ডাক্তারের পরামর্শ মতো ওটা বন্ধ করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ এই মেডিসিন গুলো শুরু করবেন না, শেষ করবেন না, চেঞ্জ করবেন না। এছাড়া সাইকোলজিস্টরা সাইকোথেরাপি এবং কাউন্সিলিং বা টক থেরাপি দিয়ে থাকে। কাউন্সিলিং বা সাইকোলজিস্টের টক থেরাপি, সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এইগুলো আপনাকে ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে কাজে দিবে। এর বাইরে আপনি প্রতিদিন কিছু সময় এক্সারসাইজ করলেন, কারোর যদি অ্যালকোহল বা টোবাকো ইউজ করার অভ্যাস থাকে, এটা ছেড়ে দিলেও আপনাকে হেল্প করবে। হয়তো প্রথম দিকে আপনার অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে ডিপ্রেশনটা চলে যাবে। আর প্রতিদিন আমরা নিজের যত্নের জন্য কিছু সময় রাখবো। সেই যত্নটা হতে পারে আমার পড়ার ভিতর দিয়ে, সেই যত্নটা হতে পারে আমার ক্রিয়েটিভ কিছু করার ভিতর দিয়ে, সেই যত্নটা হতে পারে আমার কোরআন পড়ার ভিতর দিয়ে। যিনি রিলিজিয়াস প্র্যাকটিস করেন তিনি অনেক দীর্ঘ সময় নামাজ পড়েও কিন্তু একটা রিল্যাক্সেশন ফিল করতে পারেন, ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারেন। ধন্যবাদ নুরুল সাদাত স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আমেনা খাতুনের কাছে চলে যেতে চাই। উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিআরপি, ঢাকা। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেন আপনারা খুবই চমৎকার ভাবে আমাদের সাইকোলজিক্যাল দিকগুলি তুলে ধরছেন। আমি চলে যেতে চাই যে উনি যেগুলি বলেন পদক্ষেপের কথা, যদি আমি মেন্টাল ডিপ্রেশনে চলে যাই সেই জায়গা থেকে বেরিয়ে আসা কিংবা এর কি ধরনের চিকিৎসা, ওনার সাথে আপনি কিছু যোগ করতে চান কিনা? জি। আসলে সবকিছু বলেই ফেলেছেন মোটামুটি ভাবে। আমার এখনই যেটা মনে পড়লো সেটা হলো আরেকটা যেটা করা যেতে পারে, একজন মানুষ আসলে ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য তো অনেক কিছু করছে, উনি যেগুলো বলে গেলেন। পাশাপাশি একটা কাজ করতে পারে, সেটা হলো যে কিছু রিমাইন্ডার রাখতে পারে নিজের জন্য, যে হ্যাঁ আমি ডিপ্রেশনে পড়ে গেলে আমার এরকম হয় সেরকম হয়, যে জিনিসগুলো ছোট ছোট করে লিস্ট করে রাখতে পারে বা স্টিকি নোটে মানে কোথাও আটকে রাখতে পারে, যেন তার চোখে পড়ে এবং তখনই তার মনে হয়ে যায় অ্যালার্টের মতো আর কি, অ্যালার্মের মতো, যে হ্যাঁ আমার তো ডিপ্রেশন হলে এরকম হয়, সো আমাকে এটা করা যাবে না, এটা একটা রাস্তা যেখানে গেলে আমি ডিপ্রেশনে আবার যাব।
তো সেই দিকে আমি যাব না, এরকম করে করতে পারে। আরেকটা জিনিস সেটা হলো পজিটিভ থিঙ্কিং এর যে ব্যাপারটা, সেটা একটা মানুষকে আসলে সবকিছু থেকেই দূরের জোরে রাখতে পারে, সব ধরনের মানসিক অসুবিধা থেকেই। আর যেটা বলবো হিয়ার এন্ড নাও, অর্থাৎ প্রেজেন্টে থাকার জন্য, একজন মানুষ যদি সবসময় প্রেজেন্টে থাকে, যদি সে পাস্টের চলে না যায় বা ফিউচার নিয়ে অনেক বেশি চিন্তা না করে, তাহলে যেটা হবে ওই মানুষটা আসলে সুস্থ থাকতে পারবে। এতটুকুই। আচ্ছা, তো ধন্যবাদ ম্যাম। আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই যে মানুষ সাধারণত একাকিত্ব যখন থাকে কিংবা একাকিত্বই মানুষকে বেশি ডিপ্রেশনের দিকে ধাবিত করে। জি। একাকিত্ব থেকে বেরিয়ে আসতে হলে কিংবা এইরকম ভাবে ওই রাস্তায় যাতে না যায় মানুষ, এই জন্য আমরা কি করতে পারি এই লকডাউনের ভিতর? চমৎকার। আসলে এমন একটা অবস্থা, লকডাউনে তো একাই থাকতে হবে, বাট আমাদের একা থাকাও যাবে না ডিপ্রেশন থেকে দূরে রাখার জন্য, এরকম আর কি ব্যাপারটা। তো আমি আসলে আমরা কখন বলবো, কোন সময়টাকে বলবো, গ্যাদারিং এ থেকেও আসলে কারোর সাথে কানেক্টেড হতে পারছি না সেটাকে বলবো। অবশ্যই আমি দ্বিতীয়টাকে বলবো, সেটাই হলো লোনলিনেস বা একাকিত্ব। যখন একজন মানুষ অনেক কিছু থাকা সত্ত্বেও আসলে সে মনে করে তার আসলে কিছুই নেই। মানুষ কিন্তু আসলে মনে করে কি তার সাথে আরেকজন মানুষ থাকলেই সে বুঝি একা একা না, আরেকজন আছে সাথে, ব্যাপারটা কিন্তু তা না। একটা মানুষ কিন্তু অনেক কিছু নিয়েই একজন মানুষ, যেমন হচ্ছে একজন মানুষের স্বপ্ন থাকতে পারে, একজন মানুষের ভালো কাজ থাকতে পারে, একজন মানুষের ভালো অভ্যাস থাকতে পারে, ভালো চিন্তা থাকতে পারে, একজন মানুষের ভালো কিছু মানে অভ্যাসের মাধ্যমে তৈরি করা বিভিন্ন জিনিস থাকতে পারে, আবার তার বিভিন্ন ফ্রেন্ডস বা এই ধরনের মানুষগুলো থাকতে পারে, তার ইনস্টিটিউশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো যেটা করতে হবে, এই জিনিসগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে। একজন মানুষ যখন নিজেকে সময় দেবে, যখন সে দেখবে তার অভ্যাসের জায়গাগুলো, সুন্দর সুন্দর অভ্যাসের জায়গাগুলো ঠিক রাখতে পারছে, সুন্দর সুন্দর কাজগুলো ঠিকভাবে করতে পারছে, তখন দেখা যাবে সে কিন্তু একা ফিল করবে না। যখন একজন মানুষ নিয়মিত, আমি বলবো যে একদিন কথা বললাম একজনের সাথে, আবার কথা বললাম না, এরকম না, খুব সুন্দরভাবে একটা রুটিন সেট করে সবার সাথে যোগাযোগ রাখবে, তখন দেখা যাবে সে আসলে একা ফিল করবে না। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে কমিউনিকেশনের ক্ষেত্রে, যে মানুষ কি করে ফোনেও যদি কথা বলে খুব সারফেস লেভেল থেকে কথা বলে, হ্যাঁ কেমন আছেন বা কেমন আছো, হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ যেভাবে রাখেন, অনেকে কিন্তু এইভাবে বলে। কিন্তু একটু আমি বলবো, আমার সাজেশন থাকবে যে আমরা যখন কারোর সাথে কথা বলবো, অবশ্যই যেন এত বেশি সারফেস লেভেল থেকে কথা না বলি, চেষ্টা করবো তার সাথে কানেক্টেড হওয়ার জন্য, যে একটু ডিপার লেভেলে কথা বলার জন্য। নিজে সে কোনো প্রবলেমের সমাধান না দেয়, প্রবলেম গুলো শুনলেও কিন্তু অনেকটা রিল্যাক্স হয়, রিলিফ পাওয়া যায় নিজের কাছে থেকে, তো ওই কষ্টগুলো থেকে, ডিপ্রেশন থেকে। সো আমার পরামর্শ ওটাই থাকবে, যেন মানুষের সাথে আমরা কানেক্টেড হতে পারি কথা বলার মাধ্যমে, তাহলে আসলে লোনলিনেসটা ওইভাবে কাজ করবে না। আর এখন তো যোগাযোগের অনেক মাধ্যম আছে, একা আমি ঘরে আছি তারপরেও কিন্তু পুরো দুনিয়া আমার সাথে। সো একটা মানুষকে ওই চিন্তার অধিকারী হতে হবে, সুচিন্তার অধিকারী, যে আমি কিভাবে আমার সবকিছুকে নিয়ে আসলে ভালো থাকতে পারবো, তাহলে সে একা ফিল করবে না। ধন্যবাদ। ধন্যবাদ আমেনা খাতুনকে। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা আরেকটা প্রশ্ন আমরা নুরুস সাদাদের কাছে চলে যেতে চাই। যেন আমরা বলছিলাম কোভিড-19 এর শুরুর প্রথম থেকেই বয়স্ক মানুষদেরকে বেশি ধাক্কা দিয়েছে, কিংবা এই রোগটার মানে এফেক্টেডও হয়েছে তারা বেশি, মৃতের সংখ্যাও দেখা যাচ্ছে কোনো কোনো দেশে বেশি। তা এখন এই মেন্টাল ডিপ্রেশনের বিশেষ করে সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যা, তাদেরকে একাকিত্ব থাকতে হয়, যেমন আইসোলেশনে চলে যা, কিংবা হসপিটালেও দেখা যাচ্ছে একেবারে একাকিত্ব। আমি এরকমও দেখেছি যে না, অনেক কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওই রাস্তার থেকে কিন্তু ওর সাথে যোগাযোগ করেছে, ওখান থেকে উপর থেকে। এমত অবস্থায় এই বয়স্ক মানুষের জন্য আপনি কি সাজেশন করবেন যাতে তারা মেন্টাল ডিপ্রেশনে না যায়? নুরুস সাদাত। থ্যাংক ইউ সুন্দর একটি বিষয় উপস্থাপনের জন্য। যারা বয়স্ক মানুষ, তাদের শুধু করোনা না, স্বাভাবিক সময়েও তাদের কিছু মেন্টাল হেলথ কেয়ারের ব্যাপার আছে, যে জিনিসটা আমরা অনেক সময় মেনটেন করি না। তো করোনার সময় বিশেষ করে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে তাদেরই কিন্তু একটা এরিয়া আছে, যেমন একজন বয়স্ক মানুষ যে রিটায়ারমেন্টে গেছে বা শেষের দিকে আছে, সে কিন্তু স্বাভাবিকভাবেই তার একটা সোশ্যাল বন্ডিং আছে, সে বাইরে যায়, মসজিদে যায়, বিভিন্ন জায়গায় সময় কাটায়। তো এই জিনিসগুলো সে পাচ্ছে না। তো এর অল্টারনেটিভ কি আছে, যে এই জিনিসগুলো সে করতে পারবে না, কিন্তু সে যদি বাসায় থাকে তাহলে এর অল্টারনেটিভ কি আছে, তার সাথে কথা বলা, তার সাথে
সময় কাটানো, তার সাথে টেলিভিশন দেখা, এবং তাকেও সেজন্য ফোনে বা কথা বলার সুযোগ পায়, যোগাযোগ করতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখা, সেটা হচ্ছে যে যেটা আমরা দেখেছি মানুষের কাছ থেকে যেটা শুনি, যে আশেপাশে যারা বয়স্ক মানুষ আছে তারা বাসায় বসে হয়তো সারাদিনই টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকে। এই জায়গাটায় আমাদের সতর্ক হওয়া দরকার। শুধু এটা বয়স্ক মানুষ না, সকল মানুষের জন্যই আমাদের এই জিনিসটা একটু আমরা এইভাবে ভাবতে পারি যে আমরা সারাদিন কি দেখি, সারাদিন স্পোর্ট দেখবো যখন ক্রিকেট খেলা হবে, বাট করোনা তো কোনো ক্রিকেট খেলা না, এটা আমরা সারাদিনে একবার মেসেজটা দেখতে পারি। দুপুর 2:30টায় একটা মেসেজ পাওয়া যায়, তো আমরা দুপুর 2:30টার সময় হয়তো 10 মিনিটের জন্য মেসেজটা দেখতে পারি। আমরা অনেকেই আছে ফেসবুকে শুধু স্ক্রল করতেই থাকি, কি মেসেজ আসলো। আপনারা যদি একটু দেখেন যে আমরা ফেসবুকে যে মেসেজগুলো পাই, বেশিরভাগ ক্ষেত্রেই এই মেসেজগুলো সত্য হোক বা মিথ্যা হোক, আপনাকে আমাকে কিন্তু বেশিরভাগই কোনো বেনিফিট দেয় না। কারণ মূল বেনিফিটের জায়গা কিন্তু আপনি অটোমেটিক্যালি জেনে যাচ্ছেন। কারণ হচ্ছে যে করোনার সময় আমাকে কি কি করতে হবে, মেসেজগুলো পেয়ে গেলাম। আর কি পেলাম, যে কতগুলো মানুষ মারা যাচ্ছে বা কি অবস্থা এবং কি ইনিশিয়েটিভ নেওয়া যায়। তো এই জায়গায় খেয়াল রাখা, এবং বয়স্ক মানুষকে অনেকেই আমরা কি করি যে উনি ভয় পাবেন, ওনাকে সঠিক তথ্য না দেই, এটা আমরা করব না। ধন্যবাদ নুরুল সাদাত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমেনা খাতুনের কাছে আবারও যেতে চাই। আমেনা খাতুন ম্যাম, আপনি যদি নুরুল সাদাত স্যারের সাথে যোগ করতে চান এই ব্যাপারে, যে বয়স্ক মানুষের জন্য আপনি কি সাজেশন দিবেন? জি আমেনা খাতুন, আপনি কি আমাদের ডিসকানেক্ট হয়ে গেছেন? মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা আবারও না, জি আমেনা খাতুন, জি 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 বলুন। জি জি জি, আমি আসলে আপনাকে শুনতে পাইনি, আমাকে যদি আরেকবার বলতেন। জি আমি বলছিলাম যে নুরুল সাদাত স্যার যেটা বয়স্ক মানুষের জন্য সাজেশন দিলেন, এই ক্ষেত্রে আপনি কি সাজেশন আর যদি অ্যাড করতেন? জি উনি বলেই গেছেন খুব সুন্দর করে যে আসলে বয়স্ক মানুষদের জন্য আসলে কি করা যেতে পারে। তো আমি যেটা আর পাশাপাশি আরেকটু বলবো যে বয়স্ক মানুষেরও কিন্তু দেখা যায় কি, অনেকেই কিন্তু রিটায়ারমেন্টের পরেও কিন্তু অনেক কিছু স্বপ্ন থাকে, ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক না কেন, আরেকটা কাজ করা যেতে পারে তাদের জন্য। তাদের যে স্বপ্ন ছিল, কথার কথা যে অনেকেই থাকে না যে আমি খুব অবসর সময়গুলোতে কিছু একটা লিখবো বা কিছু কাজ করব, তো তাদের ওই স্বপ্নের জায়গাটা আসলে আমরা শুনতে পারি, আমরা যারা ইয়াং আছি তারা, যে কোন কাজগুলো আসলে করা হয়নি তাদের। তো এখন একটা সময়, যে সময় আসলে ওই কাজটা তারা করতে পারে এবং আমরা চাইলে তাদেরকে আসলে হেল্প করতে পারি যে ওই স্বপ্নগুলো পূরণের জন্য। তখন দেখা যাবে তারা আসলে নিজেদের জায়গায় সেলফ এস্টিমটা আসলে তাদের বেড়ে যাবে, কমার চেয়ে বেড়ে যাবে, তখন তাদের ভালো লাগার পরিমাণটাও বেড়ে যাবে। এবং আমি এই যে আপনার সাথে কোভিডের একটু যে অ্যাড ইফেক্টটা করতে সেটা চাই। আসলে তাদের, জি জি অবশ্যই আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আমরা একেবারে যখন 7-8 বছর বয়স, তখন আমরা নানি কিংবা দাদির সাথে ঘুমাতাম। জি 7-8 জি জি, বছর 6 বছর বয়স, তখন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প বলতো, হ্যাঁ হ্যাঁ এটা গভীর রাত্র পর্যন্ত। এই গল্পটা আমরা খুব মনোযোগ দিয়ে যখন শুনতাম, তখন নানি দাদিরা কিন্তু খুব হ্যাপিনেসে চলে যেত এবং তারা গল্প বলতেই থাকতো, অথবা প্রতি রাত্রেই একটা দুইটা করে গল্প বলতো। অবশ্যই অবশ্যই তাহলে আপনার কথার সাথে এটা রিলেট হতে পারে, এই ধরনের গল্পও শোনা যেতে পারে। অবশ্যই অবশ্যই, এটাও তো অবশ্যই যে হচ্ছে মানে তাদের যে না বলা বা যে মানে কাজগুলো অবশিষ্ট রয়ে গেছিল, মানে হাফ ডান ছিল বা কিছুটা করা ছিল, ওই কাজগুলো আসলে তারা কিন্তু করতে পারে। তার মধ্যে এটাও হতে পারে স্বপ্ন যে শুধু নাতি নাতনি বলবো না, ছেলে মেয়ের সাথে হয়তো বা তাদের কম সময় কাটানো হয়ে গেছে। তো এটা এমন একটা সময়, আমরা যারা ইয়াং আছি, ছেলে মেয়ে আছে, তারাও কিন্তু আমরা বাবা মার পাশে থেকে গল্প শুনতে পারি, গল্প করতে পারি। কারণ আসলে তাদের আসলে গল্প মানে বলার অনেক ইচ্ছা, বাট শোনার সময় আমাদের কম, এখন আসলে সেই সময়টা চলে এসেছে। ফ্যামিলি যে বন্ডিং এর জায়গাটাতে সেখানে একটা ভালো কাজ করা যেতে পারে, যে আমরা বয়স্কদের সাথে আমরা করতে পারি, সেটা হলো এই সময় কাটানো, কোয়ালিটি টাইম পাস করা। এইভাবে বুঝি যে হ্যাঁ আমি থাকলামই তো অনেকক্ষণ ধরে, তোমার কথা অনেকক্ষণ ধরে শুনলাম, ব্যাপারটা যেন সেটা না হয়। সময় যতটুকুই কাটাই না কেন আমরা আমাদের বয়স্কদের সাথে, শুধু বয়স্ক না সবার সাথে, সেই সময়টুকু যেন একটু কোয়ালিটি টাইম হয়। অর্থাৎ ওই সময়টা যেন শুধু তার জন্যই হয়, তাকেই শোনা হয়, তাকেই গুরুত্ব দেওয়া হয়। তাহলে যেটা হবে, ওই মানুষটা ডিপ্রাইভ ফিল করবে না অনেক বেশি, সে ইগনোরড হচ্ছে।
তখন অটোমেটিক্যালি তার মধ্যে সেলফ এস্টিম বেড়ে যাবে এবং ডিপ্রেশনটা চলে যাবে। আমেনা খাতুন ম্যামকে আমি থামাইয়া দিতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা এখন দর্শক শ্রোতাদের পক্ষ থেকে দু একটি প্রশ্ন নিব, অনেকে হ্যান্ড রেজ করেছেন। এর আগে আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে, আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উদ্যোগে। আপনি জানেন 1996 এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লট অফ স্টুডেন্ট এখান থেকে ডিগ্রি নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এবং আমরা দেশের বাইরে এমন কোনো দেশ নাই, মোস্ট অফ দ্য কান্ট্রিতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জনশক্তি তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে। তা আমাদের এখন এই লকডাউনের ভিতর 5 মাস হয়ে গেল, আমরা শিক্ষার্থী এবং শিক্ষকরা আমরা পাশাপাশি পাঠদান কিংবা পাঠদান নিতেও পারছি না, দিতেও পারছি না। এখন ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আপনি একজন সাইকোলজিস্ট হিসাবে আপনি কি পরামর্শ দিবেন? থ্যাংক ইউ। আমি ইয়াং জেনারেশনের জন্য যদি বলি, সেটা আমি বলবো যে সেলফ এস্টিম, বা আমি একটু ব্যাকে আসবো যে লোকাস অফ কন্ট্রোল, আমাকে আসলে কোন জিনিসটা কন্ট্রোল করে। একটা মানুষের কিন্তু লোকাস অফ কন্ট্রোল দুই ধরনের হতে পারে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল থাকলে হয় যেটা, যে মানুষ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়, জাজমেন্টটা অন্যের মাধ্যমে করে আর কি, যে অন্য কি বললো, অন্য ভয় পাচ্ছে, হ্যাঁ আমাকেও ভয় পেতে হবে, অন্যরা আমাকে খারাপ বললো তার মানে আমি খারাপ হয়ে গেলাম। আর ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল যেটা, সেটা হলো আমি আমার নিজেকে নিজের মাধ্যমে জাজ করব, আমার জাজমেন্ট আমি নিজে করব। তো আমি ইয়াং জেনারেশনকে যেটা বলবো সেটা হলো, তারা যদি তাদের লোকাস অফ কন্ট্রোলকে ইন্টারনাল করতে পারে, অর্থাৎ তারা যখন চিন্তা করবে যে না অন্যরা কি বললো, অন্যরা ভয় পাচ্ছে আমি ভয় পাবো, ব্যাপারটা তা না, অন্যরা একটা ভালো কাজকে ভালো বললো না খারাপ বললো, ব্যাপারটা সেটা না, আমি কি বললাম আমি কি করলাম। যখন একজন মানুষ এটা চিন্তা করতে পারবে, নিজের দ্বারা নিয়ন্ত্রিত হতে শিখবে, তখন তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস বাড়লে তার কাজের স্পৃহা বাড়বে। আমি কাজ বলতে সবকিছুকে বোঝাবো, স্টাডি থেকে শুরু করে যে জব করা সবকিছুকে বোঝাবো। এগুলো যখন ঠিকভাবে করতে পারবে হবে না, সে সবকিছুকে অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। তো এটাই আর কি, লোকাস অফ কন্ট্রোলকে। ধন্যবাদ। আমি একই প্রশ্ন আমি করতে চাচ্ছি যে নুরুস সাদাতের কাছে। নুরুস সাদাত, আপনি জানেন আমরা যারা শিক্ষক তারা তো আমরা প্রতিদিনই ক্লাস নিতাম, পরীক্ষা নিতাম, সো মাচ ইয়াং জেনারেশন যারা তাদের সাথে মিট করতাম, কিন্তু এখন কিন্তু আমরা 5 মাস হয়ে গেল সরাসরি মিট করা হচ্ছে না, যদিও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আপনি আমাদের এই টিচারদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন মেন্টাল ডিপ্রেশন ম্যানেজ করার ব্যাপারটা? থ্যাংক ইউ ভিন্ন ধরনের একটা প্রশ্ন উপস্থাপন করার জন্য। আমি আসলে মানে আমার একটা অবজারভেশন হচ্ছে এরকম যে আমি কিছু অনলাইনে ক্লাস অবজার্ভ করার সুযোগ পেয়েছি। তো সেই ক্লাসে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, সেটা আপনাদের ক্ষেত্রে কেমন আমি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি কয়েকটা ক্লাস, সেই ক্লাসগুলো শুরু হয় এইভাবে যে প্রত্যেকেই মিউট করে দেন, প্রত্যেকেই ভিডিও অফ করে দেন, এটা দিয়ে শুরু হয়। তারপরে ক্লাসটা হয়, উনি লেকচার দিয়ে গেলেন, লেকচার শেষ, এখন বন্ধ, শেষ, এই পর্যন্ত। কিন্তু এইটা কিন্তু একটা ভালো সময়, ভালো সুযোগ যে মেন্টাল হেলথকে সাপোর্ট করার। যদি এই সময়টা এমন হতো, ঠিক আছে, সবাই আনমিউট করে যে যার কথা বলেন, বোঝার দরকার নাই, খুব হা করে একটু হেসে দিল সবাই, হতে পারে আমার ভিতরে পেনটা কিন্তু চলে যেতে পারে। আমি একটা ক্লাস শুরু করে বলতে পারি একজন স্টুডেন্টকে, কে তোমার জীবনের কিছু জিনিস শেয়ার করতে পারো, কে করোনা সিচুয়েশনের কিছু জিনিস শেয়ার করতে পারো। এইভাবে যদি কেউ শুরু করে তাহলে কিন্তু মেন্টাল হেলথ সাপোর্টের একটা জায়গা তৈরি হতে পারে। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে অবশ্যই যখন আমরা আসলে একটা রেগুলার ক্লাস হয়, ফেস টু ফেস ক্লাস হয়, তখন কিন্তু একটা ক্লাস 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত নিলেও অনেক সময় দেখা যাচ্ছে যে অতটা বোরিং হচ্ছে না। কিন্তু যখন অনলাইনে ক্লাস হয়, আমরা দেখেছি যে হাফ অ্যান আওয়ার ক্লাসের পরেই কিন্তু বোরিংনেস চলে আসে। তো এই জায়গাটা এনজয়েবল করার জন্য আমার মনে হয় যে এই ক্লাসে আমরা একটু পার্টিসিপেটরি করার কি কোনো যদি সুযোগ করতে পারি, অথবা আমরা কোনো একটা ভিডিও শেয়ারিং করে, অথবা যেহেতু মানে এখন আমরা বাসায় থাকি, অ্যাট্রাকটিভ কিছু দিয়ে যদি শুরু করতে পারি, অথবা মানে বন্ডিং এর জায়গাটা ক্রিয়েট করা। আমার স্টুডেন্টদের সাথে আমি যখন ক্লাসে ক্লাস নিতাম তখন যে বন্ডিংটা,
সেই বন্ডিংটা মাথায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় যে আমরা প্রপার যে ফেস টু ফেস ক্লাস নেওয়ার যে মজাটা, যে আনন্দ নিয়ে স্টুডেন্ট ক্লাস করে এবং টিচার ক্লাসটা নেয়, সেই আনন্দ না পেলেও আমরা যদি একটু মজাটা এখানে দিতে পারি, তাহলে মনে হয় যে স্টুডেন্ট এবং টিচারদের কমিউনিকেশনটা ভালো হবে এবং মেন্টাল হেলথের যে সাপোর্টের জায়গাটা, এই জায়গাটাও আমরা সেলফ কেয়ারটা করতে পারবো। ধন্যবাদ নুরুল সাদাত স্যারকে। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা এখন দর্শক শ্রোতা যারা ছিলেন তাদের পক্ষ থেকে আমরা কিছু প্রশ্ন নিতে চাই। আপনারা টু দ্য পয়েন্টে প্রশ্ন করবেন। প্রথমে আমি রাবিয়াকে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। রাবিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? রাবিয়া খাতুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা টু দ্য পয়েন্টে প্রশ্ন করুন, আমরা শেষ পর্যায়ে একেবারে। জি আচ্ছা, এই লকডাউনে যে আমাদের কিছু ইয়াং জেনারেশন সাথে আমার যোগাযোগ, তো তারা সুইসাইডাল ডিপ্রেশনটা কি, এটা থেকে কিভাবে মানে উদ্ধার হওয়া যায়, এটা যে ম্যাডাম এবং সবাইকে প্রশ্ন করুন। বিষয়টা বলছেন সুইসাইডাল ডিপ্রেশন। প্রশ্নটাকে বোঝা গেছে নুরুল সাদাত স্যার? জি 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 বলুন। আসলে আমরা মনে হয় আমাদের এই ডিসকাশনটা আমাদের আগেই হওয়া উচিত ছিল। আসলে যখন ডিপ্রেশনে মানুষ থাকে, লাস্ট যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সুইসাইড। কারণ হচ্ছে যে ডিপ্রেশন মানে কিন্তু সে ভাবতে থাকে আমি কিছু পেলাম না, আমাকে দিয়ে কিছু হবে না, ভবিষ্যতে আমার জন্য কিছু নাই। তো এটা ভাবতে ভাবতে একসময় তার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয় যে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি। তো এই জিনিসটা যখন তার মাথায় আসে, এটা একদিনেই আসে না, আস্তে 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 ডে বাই ডে এই থটটা তার খুব বেশি পাকাপোক্ত হতে থাকে। তারপরে একটা টাইমে যে সে সুইসাইড করে, আমরা এটাকে বলতে পারি যে সুইসাইড আইডিয়েশন আসে, তারপরে সুইসাইড থট আসে, দেন তার ভিতরে সুইসাইডের অ্যাকশনটা হয়। তো এই সুইসাইডের ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে মানুষ একবারেই সাধারণত সুইসাইড করে না। সে সুইসাইড করার আগে এই বিষয়ে কিন্তু তার কিছু কথাবার্তা থাকে। সে যে সুইসাইড করবে এ ব্যাপারে কিছু ইন্ডিকেটর সে দিতে থাকে, যে আমি সুইসাইড করব বা আমি এই পাচ্ছি না, বা তার ভিতরে প্রচুর ডিপ্রেশন দেখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে খুব দ্রুত, দেরি না করে যত দ্রুত সম্ভব যারা প্রফেশনাল আছে তাদের কাছ থেকে সাপোর্ট নেওয়া, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট, বিশেষ করে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট আছেন তাদের সাথে তাদের শরণাপন্ন হয় এবং তাকে অতি দ্রুত ট্রিটমেন্টের আওতায় নেওয়া হয়। ধন্যবাদ স্যারকে। আমরা আর দুই একটি প্রশ্ন নিতে চাই আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে। আপনারা টু দ্য পয়েন্টে প্রশ্ন করবেন। এরপরে আমাদের আজকের এই সেমিনারের সভাপতি, আমাদের বোর্ড অফ ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাফর সাদেক স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের এই আজকের সেমিনার শেষ হবে। এর আগে আমরা দুইটি প্রশ্ন নিতে চাই, আরো দুই একটি প্রশ্ন নিতে চাই, যদি কেউ ওপেন ফ্লোরে আপনারা প্রশ্ন করতে চান। জি, হানিফ হুসাইন আপনি যদি প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, তো আমার কোশ্চেন হলো সিনিয়র সাইকোলজিস্ট নুরুল সাদাত স্যারের কাছে, নিলয় গ্রুপ। আমার কোশ্চেনটা হলো আমাদের ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টদের ভিতরে ডিপ্রেশন দেখা দেয়। তো ডিপ্রেশন অনেক স্টুডেন্টদের বাবা মায়ের ভিতরে একটা বিচ্ছেদ ঘটে। অনেক স্টুডেন্ট দেখা যায় যে তার রিলেশন থাকে, কিন্তু কিছুদিন পরে রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়। আবার অনেক স্টুডেন্ট তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকার কারণে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু পরবর্তীতে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকার কারণে, ফ্যামিলির অবস্থা দুর্বল হওয়ার কারণে তারা ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যায়, তারা আর ক্যারি করতে পারে না। তো অনেক স্টুডেন্ট ফ্রাস্ট্রেট হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে, আবার কিছু স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায়। তো যে স্টুডেন্ট গুলো এই কারণগুলোর কারণে তারা ফ্রাস্ট্রেট হয়, ডিপ্রেস হয়, তারা আমাদের কাছে আসে পরামর্শের জন্য যে স্যার আমরা এখন কি করব। আমার মনে হয় প্রশ্নটা বোঝা গেছে। ধন্যবাদ হানিফ স্যারকে। একটু শেষ করি। তো আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে স্টুডেন্টদেরকে পরামর্শ দেই, বাট আমরা যেহেতু সাইকোলজিস্ট নয়, আপনাদের মতো এত সুন্দর করে গুছিয়ে হয়তো আমরা দিতে পারি না, বাট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তাদেরকে
পরামর্শ দিয়ে থাকি। তো আমার কোর্স হলো এখানে কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে একটা স্টুডেন্টকে পরামর্শ দিলে আমাদের এই কনসার্ন, আমাদের এই পরামর্শ আরো বেশি স্ট্যান্ডার্ড হতে পারে, এটাই আমার কোশ্চেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। নুরুল সাদাত স্যার এবং আমেনা খাতুন দুইজনে এই বিষয়ে আপনারা পরামর্শ দিতে পারেন। জি। থ্যাংক ইউ হানিফ হোসেন, আপনার চমৎকার একটা কোশ্চেন। এটা আসলে আমরা এই ধরনের সমস্যায় প্রায়ই পড়ে থাকি, এবং এই সমস্যাটার যেটা কারণ সেটা হচ্ছে যে একটা জেনারেশন গ্যাপ। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে যে প্যারেন্টিং এর যে জায়গাটা আছে, এই প্যারেন্টিং এর জায়গাটা প্রপারলি আসলে আমরা জানি না, এবং যারা যতটুকু জানি প্র্যাকটিস করার সুযোগ পাই না। যে কারণে একজন ছেলে বা মেয়ে তার যে কোনো ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সে তার বাবা মার সাথে বসে এক টেবিলে বসে যে একটা ডিসকাশন করবে, সেই পরিবেশটা হয় না। যদি এরকম একটা পরিবেশ তৈরি হতো তাহলে ভালো হতো। আমরা এখন মূল প্রশ্নে চলে আসি যে আসলে একজন আমরা শিক্ষক, যারা শিক্ষক হিসেবে কাজ করতেন তারা আসলে কি করতে পারি। এখানে কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে প্রথমতই মানুষ যেটা চাই সে তার সাপোর্ট চাই। সাপোর্ট চাই মানে হচ্ছে তার যে থটটা আছে সেই থটের সাপোর্ট চাই, তার ইমোশনের সাপোর্ট চাই, তার অ্যাক্টিং এর সাপোর্ট চাই। তো প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে তার এই জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া। প্রথমেই তার সাথে তার যে কথাগুলো আছে, তার যে মতামত গুলো আছে, কোনোটার সাথে আমরা ডিরেক্ট কনফ্লিক্ট না যে এই সাপোর্ট গুলো আমরা তাকে সাপোর্ট করে দিলাম যে হ্যাঁ, অর্থাৎ সাপোর্ট করা মানে তার কথাগুলো আমরা শুনলাম, এবং তাকেই যদি আমরা একটু কোশ্চেন করে দেই, যদি সে কোনো মিসগাইডেড হয় বা সে যদি ভুল কোনো পথে যায়, তাহলে তাকেই আমরা কোশ্চেন করে দিলাম যে তুমি তো এই পথে যেতে চাচ্ছ, তোমার বেনিফিটটা কি আছে, তুমি একটু ভেবে দেখো। তার মানে আমি কি হলাম, প্রথমেই কিন্তু তার পাশে দাঁড়ালাম, সে ফিল করলো স্যার আমার সাথে আছে। তারপরে কি হলো, সে একটা নিজেকে অ্যানালাইসিস করার মানে সুযোগ পেল যে আসলেই আমি ঠিক আছি কিনা। সে হয়তো পরের দিন আপনার সামনে এসেই আবার সেই কথাগুলো বলবে। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় জেনারেশন গ্যাপের কারণে, যে এখনকার যারা স্টুডেন্ট আছে এরা একটু আপডেট, তারা কিন্তু বাবা মায়ের কাছ থেকে বা বাবা মায়ের যে গ্যাপটা সেটা কিন্তু টিচারকে অনেক সময় বলে। তো সেই জায়গাটাও কিন্তু টিচারকে একটা মিডিয়েটরের ভূমিকা পালন করতে হয়, যে বাবা যে জায়গা থেকে বলছেন, বাবার যে লার্নিং, তার যে বেড়ে ওঠা, তার যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে এই কথা বলেছে। তার মানে এগুলো হচ্ছে তার বক্তব্য, কিন্তু তার যে ইমোশনটা আছে সেই জায়গা থেকে তোমার প্রতি কিন্তু সে নেগেটিভ না। সে যেটা করতে চেয়েছে সেটা হয়তো ভুল, কিন্তু তোমার জন্য যা করতে চেয়েছে সেটা হচ্ছে ভালো। তো বাবার সম্মানটা আমরা বাবার জন্য রাখবো, আর আমরা দেখি ডিসকাশন করে কোন জিনিসটা বা কোন সিদ্ধান্তটা নিলে তোমার জন্য পজিটিভ হয়, এবং বাবার সামনে অ্যাসার্টিভলি তোমার বক্তব্যকে উপস্থাপন করা যায়। আমার পক্ষ থেকে এতটুকু। ধন্যবাদ। আমেনা খাতুন যদি আপনি যোগ করতেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা ইজাজ ইকবাল, আপনি প্রশ্ন করেছেন, আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন, টু দা পয়েন্টে প্রশ্ন করবেন। আমাদের প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে, আমরা আমাদের সময় এক্সিড করে ফেলেছি। জি, থ্যাংক ইউ আনিস স্যার। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি, টু দা পয়েন্টে প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, টু দা পয়েন্টে বলছি। আমরা আসলে একটা অদ্ভুত একটা সময় পার করছি যেখানে আমাদেরকে টেকনোলজিক্যালি আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তো এই ক্ষেত্রে এডুকেশনের যে পদ্ধতিটা, আমাদেরকে শিক্ষা দিতে হয় এবং পরীক্ষা নিতে হয় এবং ফিডব্যাক দিতে হয়। টু বি ভেরি স্পেসিফিক, আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টসরা দে আর ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস। কেউ আছে পঞ্চগড় থেকে, কেউ ঢাকা থেকে, কেউ খুলনা থেকে। সো এখন যে প্রবলেমটা হচ্ছে তাদের ইন্টারনেট ফ্যাসিলিটিস, এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, আমাদের কিছু করার নেই। বাট স্টুডেন্টসরা যখন কোয়েশ্চেন করে তখন সে বলা থাকে না, কিন্তু আমরা কিভাবে বললে বা কিভাবে তাদের সাথে কথা বললে সাইকোলজিক্যালি আমরা তাদেরকে মোটিভেটেড করতে পারবো অ্যাটলিস্ট এই করোনা সিচুয়েশনে সার্ভাইভ করার জন্য, মেন্টালি তারা যেন স্ট্রং থাকে। হ্যাঁ, এই সিচুয়েশনটা তো অবশ্যম্ভাবী, কিন্তু কিভাবে তাদেরকে আমি সাইকোলজিক্যালি তাদেরকে হ্যান্ডেল করতে পারবো, দ্যাটস মাই কোশ্চেন। ধন্যবাদ ইজাজ ইকবালকে। আমি আমেনা খাতুনকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ। আমি আসলে প্রশ্নের প্রথমটুকু মিস করেছিলাম, শুনতে পাইনি পুরোটা। হ্যাঁ, মানে
আমাদের স্টুডেন্টসদের জন্য আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছি না, মানে সবাই সমান ইন্টারনেট ফ্যাসিলিটিস পাচ্ছে না, কিন্তু তার মধ্যেও আমাদেরকে পড়াতে হচ্ছে, আমাদেরকে অ্যাসেসমেন্টও নিতে হচ্ছে, মানে পরীক্ষা নিতে হচ্ছে এবং তাদেরকে ফিডব্যাক দিতে হচ্ছে। এখন যে স্টুডেন্টসরা পিছিয়ে পড়ে আছে, যে যে পঞ্চগড়ে আছে, সে যখন আমাকে ফোন করে বলে স্যার আমার এখানে ইন্টারনেট কানেকশন নেই, আমি আপনার লেকচারটা পাইনি, তখন এক্ষেত্রে আমাদের তো আসলে খুব বেশি কিছু করার থাকে না, টেকনোলজিক্যালি আমরা কিন্তু তাদেরকে ওই সুবিধাটা দিতে পারছি না। কিন্তু আমরা যখন তাকে কাউন্সিলিং, এটা তো কাইন্ড অফ কাউন্সিলিং, আমি যখন তাদের সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাকে মোটিভেটেড করতে পারবো, মানে তাকে সান্ত্বনা দিতে পারবো যেন সে পড়াশোনার প্রতি মানে তার আগ্রহটা কমে না যায়, বা সে এই চ্যালেঞ্জিং সিচুয়েশনেও যে কোনো ভাবে কোপ করতে পারে। এটা হচ্ছে মানে সাইকোলজিক্যালি আমরা কি করতে পারি, কিভাবে তাদের সাথে কাউন্সিলিং করতে পারি, এটা হচ্ছে আমার কোশ্চেন। ধন্যবাদ। আমি যেটা বলবো যে এটা কিন্তু আসলে একটা রিয়েল লাইফ ক্রাইসিস। হ্যাঁ, যেটা করতে হয় যে রিয়েল লাইফ ক্রাইসিস গুলো কিন্তু আসলে সলিউশনে যেতে হয়। না হলে যেটা হয় এখান থেকে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। আপনি যেটা আসলে অ্যাড্রেস করেছেন যে আসলে মেন্টাল সাপোর্টের যে জায়গাটা, তো আমি যেটা বলবো যে প্রথমত আপনি কিন্তু আপনার জায়গাতে ঠিক আছেন, আপনি ক্লাস নিচ্ছেন বা সবকিছু ঠিক আছে, যখন বলছে এটা কিন্তু আসলে তার ওয়ে না, আসলে ইম্প্যাথেটিক ওয়েতে একটু কথা বলা। আমরা ইম্প্যাথেটিক ওয়ে বলতে বুঝাই এরকম যে তার জায়গা গিয়ে একটু বোঝার চেষ্টা করা, যে হ্যাঁ একটু ফিলিং বোঝার চেষ্টা করা, যে তার অনুভূতি জায়গা আমি বুঝতে পারছি অসুবিধা হতে, এই জন্য তুমি পারছো না। তো আসলে এই জন্য আমার নিজের মধ্যে অনেক খারাপ লাগছে, কিন্তু আসলে তোমার তো এটা করতে হবে, তোমার আমরা যখন এইভাবে বলবো, একটা টিচার যখন এইভাবে বলবে যে না টিচার আমার পাশে আছে, এটা একটা জায়গা। এবং পাশাপাশি যেটা হিসেবে আপনি করতে পারেন সেটা হলো যে ওই যে স্টুডেন্টটা তাকে কিন্তু পড়াশোনাতে আনতে হবে। তো পড়াশোনার যে জায়গাগুলো, যে আমাকে অবশ্যই যে জুমে বা আমাকে কোনোভাবে যে অনলাইন ক্লাসে যে অ্যাটেন্ড করতে হবে তা না, পড়াশোনাটা আমার করলেই হলো। তো পড়াশোনার ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু তার কাছে আছে, সে কিন্তু চাইলে তার ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে ফোনে কথা বলেও কিন্তু পড়াশোনার সাথে কানেক্টেড থাকতে পারে। আরেকটা জিনিস সেটা হলো যখন আপনার সাথে কথা বলবে একটা স্টুডেন্ট, তখন ওই যে বললাম ইম্প্যাথেটিক হয়ে যদি কথা বলতে পারেন, তাহলে দেখা যাবে যে সেই স্টুডেন্টটা আসলে ভালো ফিল করবে যে না টিচার আমার সাথে আছে। আমি আরেকটু বলবো, টিচারদের ক্ষেত্রে ইভ্যালুয়েশনের জায়গাতেও কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে যায়, যে হয়তো বা স্টুডেন্টরা মনে করতে পারে যে হ্যাঁ আমার নেট ছিল না, বাট তারপরেও আমি ইভ্যালুয়েশন ভালো পেলাম না, এরকম অনেক কিছু আমার কানেও এসেছে। তো সেই ক্ষেত্রে যেটা হলো, এই ক্ষেত্রে আসলে প্রবলেম সলভিং করা, যে এখানে আসলে করার তো ওরকম কিছু নাই যে আমি তো তার পড়াটা দিতে পারবো না বা তার অ্যাসাইনমেন্ট আমি করে দিতে পারবো না, কিন্তু যেটা দেওয়া যেতে পারে সেটা হলো ইনফরমেশন গুলো তার কাছে পাস করে দেওয়া যেতে পারে, সে যেন আসলে কাজটা করে দিতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ম্যাডাম। আমরা জি একেবারে শেষ পর্যায়ে, আমরা আর বাড়াতে চাচ্ছি না, অনেকেই হ্যান্ড রেজ করেছেন কিংবা কথা বলতে চাচ্ছেন, প্রশ্ন করতে চাচ্ছেন। আমরা প্রায় 1.5 ঘন্টার উপরে চলে গেছে আমাদের প্রোগ্রাম, আর আমরা বাড়াতে চাচ্ছি না। শেষ পর্যায়ে আমার একটা প্রশ্ন আমেনা খাতুন ম্যাডামের কাছে, সেটা এবং নুরুস সাদাতের কাছে, দুইজনই সাইকোলজিস্ট। আমাদের কোনো ছাত্র যদি আমরা মনে করি, ছাত্র কিংবা শিক্ষক কিংবা আমাদের ফ্যামিলির কোনো সদস্য এরকম মেন্টাল ডিপ্রেশনে পড়ে গেছে, এইটা কাউন্সিলিং এর জন্য কিংবা এর চিকিৎসার জন্য যদি আমরা আপনাদের কাছে শরণাপন্ন হই, আপনারা কতটুকু আমাদেরকে হেল্প করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন? জি ধন্যবাদ। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন ম্যাম? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আমরা বলতে বুঝাবো আমরা সাইকোলজিস্টরা, সেই কথাটা আমি বলবো। সেটা যদি বলি আমরা, যে আমরা কিন্তু সাইকোলজিস্টরা আছি আসলে প্রবলেম গুলোকে শোনার জন্য, বা আমরা আমাদের কাছে কোনো মানুষ আসবে তাদের অসুবিধাগুলো নিয়ে ওই জায়গাটা থেকে, তো অবশ্যই আমরা 100% হেল্প করার জন্য চেষ্টা করবো। যদি কেউ ওরকম করে আসে আমাদের কাছে, যে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই তাদেরকে কাউন্সিলিং করানোর চেষ্টা করব, যে তারা যে প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে সেই প্রবলেম গুলো থেকে যেন বের হয়ে আসতে পারে সেটা থেকে। আর আমি এখানে একটু করে বলতে চাই যে কিছু কিছু প্রবলেম কিন্তু থাকে এরকম, যে সিভিয়ার প্রবলেম তৈরি হওয়ার আগে যে জায়গাটা, তো সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রগুলো কিন্তু ফ্যামিলি সাপোর্ট বা অর্গানাইজেশনাল সাপোর্ট পেলেও কিন্তু ওই মানে একজন মানুষ কিন্তু সিভিয়ার পর্যায়ে যাওয়া থেকে অনেক বেশি মানে তার আগেই কিন্তু কোপ করে নিতে পারে অ্যাডাপটিভ কোপিং অ্যাবিলিটির মাধ্যমে।
তো আমার পরামর্শ থাকবে এটা যে আপনারা সবাই আগে চেষ্টা করবেন যে নিজেরা নিজেদেরকে আগে সাপোর্ট দেওয়ার জন্য প্রাইমারি লেভেল থেকে, দেন আমাদের কাছে রেফার করার জন্য, তখন আমরা সাইকোলজিস্ট ইনশাআল্লাহ হেল্প করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ নুরুস সাদাত স্যার, আপনি যদি কিছু মোস্ট ওয়েলকাম। আমাদের কাজই তো মানুষকে কাউন্সিলিং সাপোর্ট দেওয়া, সাইকোথেরাপি দেওয়া। তো এক্ষেত্রে আমি একটু বলবো যে বাংলাদেশে যদিও এই সাইকোলজিক্যাল সাপোর্ট বা কাউন্সিলিং সাপোর্টের বিষয়টা নতুন, তারপরেও বেশ কিছু ইউনিভার্সিটিতে কিন্তু প্রফেশনাল সাইকোলজিস্ট রিক্রুটমেন্ট হয়েছে। তো আপনাদের যদি সুযোগ থাকে আমার মনে হয় যে সেই দিকে যাওয়া উচিত। আর তার আগ পর্যন্ত আমাদেরকে কমিউনিকেট করলে ইনশাআল্লাহ পাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুইজনকে, অসংখ্য ধন্যবাদ। নুরুস সাদাত সিনিয়র সাইকোলজিস্ট নিটল নিলয় গ্রুপ এবং আমেনা খাতুন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিআরপি ঢাকা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আপনারা সময় দিয়ে এবং আপনারা যে প্রাণবন্ত সাজেশন দিয়েছেন, আমরা সবাই বেনিফিটেড হব, আমাদের শিক্ষার্থীরাও বেনিফিটেড হবে আমরা আশা করি। এবং আপনাদের সাথে আমাদের যে একটা সম্পর্ক তৈরি হলো, এটা আমরা আশা করি কন্টিনিউ হবে। আমাদের কোনো শিক্ষক, শিক্ষার্থী কিংবা ফ্যামিলির সদস্য যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে, আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন বলেই আজকে আপনারা স্বাগতম জানালেন এবং এটাকে খুবই ভালোভাবে গ্রহণ করলেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাফর সাদেক স্যারকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার। Firstly, very thankful to Nurul Sadat, Amina Khatun for their speech and discussion. ওনারা আসলে অনেক বিষয়ে কথার মধ্যে চলে এসেছে। ডিপ্রেশন শুধু নট অনলি সাইকোলজিক্যাল, সামটাইমস একটু ফিজিক্যাল। এই জন্য আমাদের ফিজিক্যাল ফিটনেস এর কথা বলেছে, ফিজিক্যাল ফিটনেস প্লাস সাইকোলজিক্যাল, সাইকোলজি কিভাবে আমরা ভালো থাকতে পারি, এগুলো অনেক আলাপ হয়েছে। So I'd like to thank them for that. And so ওনার ডিপ্রেশনের তো অনেক সময় ডিউ টু মেডিকেল রিজনসও হয়। তো অবশ্যই যাদের ডিপ্রেশন হয় তাদের চেক আপ করা দরকার, হোয়াটস দ্য রিজন ফর ইট। সামটাইমস হরমোনাল ইমব্যালেন্স ডিপ্রেশন হয়, so it might be medical, it might be psychological. So সবাই যাদের হয় চেক আপ কনসাল্ট করা দরকার, তারা এটা নিয়ে যেন বাসায় বসে না থাকে, অবশ্যই তাদের ট্রিটমেন্ট খোঁজা দরকার। আর যাদের সাইকোলজিক্যাল ডিপ্রেশন, তাদের জন্য সাজেশন দেওয়া হয়েছিল যে অ্যাক্টিভ থাকা উইথ সামথিং ইউজফুল, সামথিং বেনিফিশিয়াল, যেটা তাদের ডেভেলপমেন্টে কাজ হবে। এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের এই রিলিজিয়াস ডেভেলপমেন্ট, ইসলামিক ডেভেলপমেন্ট, সেটাও এই যাদের সুযোগ হয় তাদের করা উচিত। বিকজ আল্লাহ বলেছে যে মুসলমানদের যারা ঈমান, তারা ভয় পাবে না, ওরি করবে না, ইমোশনাল সাপোর্টটা আল্লাহ দিবে। তো আর এই রাসূলুল্লাহ বলেছে যারা আমিনা খাতুন একটা পয়েন্ট বলেছিল যে লুকিং ইনসাইড ফর, মানুষের থেকে ভ্যালিডেশন না খুঁজে নিজের ভ্যালিডেশন খুঁজে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এরকম একটা বলেছে যে যারা মানুষকে খুশি করতে চায়, মানুষ তাদের সাথে খুশি হবে না, আল্লাহ তাদের সাথে খুশি হবে না। যারা আল্লাহকে খুশি করতে চায়, তারা মানুষ তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। তো এটাই মানুষের ভ্যালিডেশন না খুঁজে, আল্লাহ ভ্যালিডেশন খুঁজে মানুষ, তারা ইনশাআল্লাহ হ্যাপি থাকবে, তাদের ডিপ্রেশন, সাইকোলজিক্যাল ডিপ্রেশনটা হবে না। মেডিকেল সেটা অন্য ব্যাপার, মেডিকেল যে হরমোন ইমব্যালেন্স ডিপ্রেশন হয়, এগুলো অবশ্যই ট্রিটমেন্ট লাগবে, সেটা মানুষ।
যাদের ডিপ্রেশন হয় তাদের অবশ্যই চেক আপ করা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক লেট হয়ে গেছে, এটা বলে শেষ করতে চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আপনারা যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কিনোট স্পিকার ছিলেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আগামী শনিবার আরো অন্য একটি বিষয় নিয়ে, ইউজফুল কোনো বিষয় নিয়ে, আমাদের জন্য বেনিফিট নিয়ে আসে এই ধরনের কোনো বিষয় নিয়ে নতুন অতিথিদের নিয়ে আপনাদের সাথে আবার মিট করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।